আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাআলার নাম নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতেছি। আমরা গত ক্লাসে যেটা শিখছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং কি জিনিস, তাই না? তারপরে প্রোগ্রামিং কি, প্রোগ্রামার কাকে বলে, কোডিং জিনিসটা কি, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, আইডিই কি, এইচটিএমএল জিনিসটা কি, সিএসএস জিনিসটা কি, এগুলোর বেসিক ফাউন্ডেশন মোটামুটি আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা, তো সাথে সাথে আমাদের আজকে আমরা এই হিস্ট্রি অফ এইচটিএমএল এর যে ইতিহাস সেটা সম্পর্কে আমরা একটু জাস্ট চোখ বুলায় নেব। ঠিক আছে? এটা আসলে ওইভাবে মনে রাখারও কোনো প্রয়োজন নাই, বাট তারপর আমি বলবো যে যদি মনে রাখতে পারেন সেটা ভালো। তো দেখেন, এটা আমরা ক্লিক করলাম। 1991 সালে ব্রিটিশ পদার্থবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, ঠিক আছে, উনি অ্যাকচুয়ালি নিউক্লিয়ার রিসার্চ একটা সেন্টার আছে যে ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, সার্ন, এইখানে কাজ করতেন। হ্যাঁ, উনি বেসিক্যালি এই সিএসএসটা এইচটিএমএলটা তৈরি করলেন এই চিন্তা করে যে আমার যে কলিগ আছে, হ্যাঁ, আমার বা এই প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে তাদের মধ্যে ডকুমেন্টটা শেয়ার করার জন্য বেসিক্যালি প্রথম এইচটিএমএল আবিষ্কার করেন। ঠিক আছে? তাহলে এই যে এই মানুষটা, হ্যাঁ, উনি হচ্ছে কত সালে? 1991 সালে। ঠিক আছে? সো পরবর্তীতে 1993 সালে এইচটিএমএল এর অফিসিয়ালি ওয়ান ভার্সনটা রিলিজ হয়। ঠিক আছে? তাহলে এইচটিএমএল এর ওয়ান ভার্সনটা রিলিজ হলো কত সালে? 1993 সালে। ঠিক আছে? 1993 সালে যখন এইচটিএমএল এর ওয়ান ভার্সনটা রিলিজ হইল, তখন বেসিক্যালি আপনার ট্যাগ ছিল হচ্ছে মাত্র 18টা। ঠিক আছে? আপনাদের যে মান্থলি এমসিকিউ পরীক্ষাগুলো হবে সেই ক্ষেত্রে কিন্তু এইসব জিনিসপত্র আসতে পারে। দেখেন, ওই সময় এইচটিএমএল এর ট্যাগ ছিল কয়টা? 18টা। বর্তমানে আছে কত? 142টা। তাহলে এইচটিএমএল ওয়ান ভার্সনে এটা রিলিজ কত? 1993 সালে। ঠিক আছে? মনে রাখবেন, 1993 সালে এইচটিএমএল আবিষ্কার হয়েছে। তার মানে 1993 সালের আগে কোনো ওয়েবসাইটই ছিল না। ঠিক আছে? ছিল কি? একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যেই 3টা জিনিস আবশ্যক, ঠিক আছে, সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে এইচটিএমএল। একটা ওয়েবসাইট তৈরি করে আপনি ব্যাক এন্ডে কি ইউজ করলেন, ফ্রন্ট এন্ডে কি ইউজ করলেন, কিচ্ছু যায় আসে না। এই 3টা জিনিস আপনার লাগবেই মানে বর্তমানে। বাট আগে আপনি শুধু এইচটিএমএল দিয়েও একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেন। মানে আমি সেটা এখনো পারবেন, কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ, সেটা আসলে শুধু এইচটিএমএল দিয়ে আপনি কি করবেন? ওটা তো কোনো কাজে আসবে না। বেসিক্যালি শুধু এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকচুয়ালি আমাদের লাগে কি? এইচটিএমএল, 2 নাম্বার হচ্ছে সিএসএস, 3 নাম্বার হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাই না? জি ভাইয়া। এই 3টা জিনিস হচ্ছে আমাদের লাগবেই। আপনি যে ব্যাক এন্ডে কাজ করেন, ফ্রন্ট এন্ডে কাজ করেন, অনেক টেকনোলজি আছে, রিয়াক্ট আছে, ভিউ আছে, অনেকগুলো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, হ্যাঁ, হোয়াট এভার। ওইসব জিনিস নিয়ে আমরা এখনো কনসার্ন হচ্ছি না। আপাতত আমরা হচ্ছে এতটুকু জানবো যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, বর্তমানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এই 3টা জিনিস 100% লাগবে। ঠিক আছে? এটা ছাড়া আপনি কোনো ওয়েবসাইট, পৃথিবীর কোনো ওয়েবসাইটে এই 3টা জিনিস নাই এরকম বিষয় ঘটে নাই। ঠিক আছে? আপনি মনে করতে পারেন, অনেকে বলতে পারেন যে এইচটিএমএল সিএসএস এর পরে রিয়াক্ট ইউজ করছি, আমি র জাভাস্ক্রিপ্ট ইউজ করিনি। রিয়াক্ট ইউজ করা মানেই জাভাস্ক্রিপ্ট ইউজ করা। ঠিক আছে? তো যাই হোক, তো পৃথিবীর যে কোনো ওয়েবসাইট তৈরি করতে তাহলে এই 3টা জিনিস মাস্ট। এটা হচ্ছে কম্পালসরি। আপনারা যখন আগে পড়াশোনা করতেন,
ছিল না কম্পালসারি কিছু সাবজেক্ট আর হচ্ছে আরেকটা অপশনাল, তাই না? জি তো ভাইয়া। অপশনাল আরও টেকনোলজি আছে, বাট এই তিনটা জিনিস লাগবেই, এটা মনে রাখবেন। এইচটিএমএল লাগবে, সিএসএস লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। এনিওয়ে, তো আমরা যেখানে ছিলাম এইচটিএমএল এর ইতিহাস নিয়ে। 1991 সালে হচ্ছে সরি, হ্যাঁ, 1991 সালে তাহলে এই টিম বার্নার্স লি উনি হচ্ছে বেসিক্যালি প্রথম এই উদ্যোগটা নেন, এবং উনি হচ্ছে কর্মরত ছিলেন এই সার্নে, এখানে কর্মরত ছিলেন। এবং 1993 সালে এইচটিএমএল এর অফিসিয়ালি প্রথম ভার্সন রিলিজ হয়, এইচটিএমএল 1, যেটাকে আমরা বলতেছি কি এইচটিএমএল 1। কত সালে? 1993 সালে। তখন ওই মুহূর্তে কতগুলো ট্যাগ ছিল, ট্যাগ কি জিনিস সেটা আমরা একটু পরেই দেখব। এইচটিএমএল আসলে আসেই ট্যাগ, আর কোনো কিছু নাই, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এরপরে 1995 সালে এইচটিএমএল এর 2 ভার্সন, এইচটিএমএল এর 3 ভার্সন 1997 সালে। হ্যাঁ, মনে রাখার একটা বুদ্ধি শিখিয়ে দেয়, দেখেন 2 বছর পর পরই একটা ভার্সন রিলিজ পাইছে। প্রথম 4টা ভার্সন, ঠিক আছে? প্রথম 4টা ভার্সনের ক্ষেত্রে কি হলো? 2 বছর পর পরই, তাই না? এখানে 93, 93 পর 95, তারপরে 97, এরপরে 99, এরপরে হচ্ছে 2014 সাল। এই যে 2014 সাল, এখানে একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো। এইচটিএমএল এ অনেক নতুন নতুন ট্যাগ চলে আসছে, হ্যাঁ, অনেক কিছু চলে আসছে। সো এই ভার্সনটাই এখন বর্তমানে প্রচলিত। এখনও যে আমরা ব্যবহার করতেছি সেটা কত ভার্সন বলেন তো? এইচটিএমএল 5। 5 ভার্সন, রাইট? তাহলে এইচটিএমএল 5 ভার্সন। এই হচ্ছে বিষয়, এতটুকু জানলে এনাফ। হিস্ট্রি নিয়ে আমাদের এত কনসার্ন নাই। এনার একটু চেহারা দেখে রাখেন। আজকের যে ফেসবুক, মাইক্রোসফট, এই যে জায়ান্ট জায়ান্ট কোম্পানি, এগুলো কোনো কিছুই হতো না যদি না মানে উনি অ্যাকচুয়ালি এই আপনার এইচটিএমএলটা আবিষ্কার না করতেন। কারণ এইচটিএমএল যদি আবিষ্কার না হতো তাহলে কি ফেসবুক আবিষ্কার হতো? কারণ না, ফেসবুকের মধ্যেও কি আছে? এইচটিএমএল আছে। এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে। আর এই বেচারা হচ্ছে এইচটিএমএল আবিষ্কার করছেন। ফেসবুক আবিষ্কার হয়েছে 2004 সালে। আচ্ছা, তো এইটাই হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট, যেটা মানুষের দেখার জন্য এখনো আপনার মানে রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে। মানে আপনি একটা ইউআরএল এ গেলে, যেখানে যদি ক্লিক করেন আমার এই গিটহাব ডকুমেন্টেশনে, তাহলে পৃথিবীর প্রথম ওয়েবসাইট দেখতে পারবেন। দেখেন, ঠিক আছে? জিনিসটা মজার না? এটাই পৃথিবীর প্রথম ওয়েবসাইট। তাহলে পৃথিবীর প্রথম যে ওয়েবসাইট, তার মধ্যে কি ছিল? দেখেন, কিছুই ছিল না, কিছু টেক্সট ছিল, আর এর কিছু হাইপার টেক্সট ছিল। মনে আছে আমরা গত ক্লাসে বলছিলাম যে টেক্সট আর হাইপার টেক্সটের মধ্যে ডিফারেন্স কি? জি ভাইয়া, মনে আছে। হ্যাঁ, এখন আমাকে কেউ বলতে পারবেন যে কেউ বলতে আপনি, যেহেতু আপনি আমার সাথে ইন্টারাকশন করতেছেন, যে এখানে কোনটা টেক্সট আর কোনটা হাইপার টেক্সট? ভাই, যেগুলো ব্লু কালারের লেখা আছে ওইগুলো হচ্ছে হাইপার টেক্সট, আর যেগুলো ব্ল্যাক নর্মালি আছে ওইগুলো নর্মাল টেক্সট। হুম হুম হুম, রাইট। সো হাইপার টেক্সটের বৈশিষ্ট্যটা কি? হাইপার টেক্সটের বৈশিষ্ট্যটা হচ্ছে, আমরা গত ক্লাসেও বলছিলাম, যে এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে, অথবা কোনো একটা নিচে কোথাও একটা ইয়াতে নিয়ে যাবে, ঠিক আছে? সো দেখেন, হাইপার টেক্সট আমরা একটু ক্লিক করে দেখি। এই যে এখানে যে ক্লিক করলাম, এ দেখেন নতুন একটা জিনিস নিয়ে আসলো কিন্তু, ঠিক আছে? সো আমরা আবার ব্যাকে চলে গেলাম। বাট অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এই নর্মাল টেক্সটগুলোকে ক্লিক করেন, দেখেন তো আমি ক্লিক করতেছি কিন্তু, কিন্তু কোথাও কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এই বিষয়টাই হচ্ছে টেক্সট এবং হাইপার টেক্সট, এবং সেখান থেকেই হচ্ছে আমাদের এইচটিএমএল, যেহেতু প্রথম আপনার নামকরণটা আসলে ওখান থেকেই কিন্তু আসছে, ঠিক আছে? মানে আমাদের তাহলে এইচটিএমএল এর ফুল মিনিংটা তাহলে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ
ল্যাঙ্গুয়েজ। সো এই হচ্ছে হাইপার টেক্সট। তো যেহেতু প্রথম ওয়েবসাইট, দেখেন এটা পৃথিবীর প্রথম ওয়েবসাইট। ফেসবুক কিন্তু পৃথিবীর প্রথম ওয়েবসাইট না, গুগল কিন্তু পৃথিবীর প্রথম ওয়েবসাইট না, পৃথিবীর প্রথম ওয়েবসাইট হচ্ছে এইটা। ঠিক আছে? সো তো এই পৃথিবীর প্রথম ওয়েবসাইটে কিন্তু কিচ্ছু ছিল না, শুধু নর্মাল একটা টেক্সট ছিল আর হাইপার টেক্সট ছিল। তো এই ওখান থেকে আসলে এইচটিএমএল এর নামকরণ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? এটা আমি গত ক্লাসেও বলছিলাম, আজকে আবার একটু বলে দিলাম। ওকে ফাইন। সো চলেন আমাদের নেক্সট টপিকটা দেখে ফেলি। তো এরপরে আছে হোয়াট ইজ সিএসএস। সিএসএস কি আমরা গত ক্লাসে বলছিলাম যে এইচটিএমএল দিয়ে কি করতে হয়, একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে হয়, কাঠামো বা স্ট্রাকচার তৈরি করি, তাই না? আর সিএসএস দিয়ে আমরা কি করি, ডিজাইন করি। ডিজাইন সো করে। সিএসএস এরও একটা হিস্ট্রি আছে। এটা হচ্ছে এই যে এনার নাম উচ্চারণ করতে গেলে আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে যাবে। এখন উইলিয়াম লি নামের একজন কম্পিউটার সায়েন্টিস্ট সিএসএস আবিষ্কার করেন 1996 সালে। তাহলে এইচটিএমএল আবিষ্কার হয়েছে আগে, তারপরে 1996 সালে সিএসএস আবিষ্কার করেন উনি। ঠিক আছে? তিনিও কিন্তু এই সার্নেই হচ্ছে আপনার কাজ করতেন। ঠিক আছে? তার মানে কি, ওই টিম বার্নার্স লি ওনার হচ্ছে কলিগ। ঠিক আছে? তাহলে উনি হচ্ছে সিএসএস তৈরি করেন। তো এই যে দেখেন ইনভায়রনমেন্ট, আপনি কোন ইনভায়রনমেন্টে আছেন, কোন ইকোসিস্টেমে আছেন, এটা কিন্তু সবসময় ম্যাটার করে। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারতেন? সেটা যে কোনো সেক্টরে হোক না কেন, যেটাকে আমি পার্সোনালি বলি বা হ্যাঁ ইকোসিস্টেম। ঠিক আছে? ইকো সিস্টেম। সো আপনি কোন ইকোসিস্টেমে আছেন এটা কিন্তু ম্যাটার করে লাইফের অল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে। সেটা আপনি কোডিং শিখতে যান, আপনি অন্য কাজ করতে যান, আপনার চারপাশে কারা আছে এটা ডিপেন্ড করে। এরকম একটা কথা প্রচলিত আছে যে আপনি কেমন হবেন এটা ডিপেন্ড করবে আপনি যে তিনজন মানুষের সাথে সবচেয়ে বেশি মেশেন তাদের অ্যাভারেজের সমান। লাইক পার্সন 1 যেরকম, পার্সন 2 যেরকম, পার্সন 3 যেরকম, এই তিনজনের অ্যাভারেজ হবেন হচ্ছে আপনি। এজন্য দেখবেন যে মনে করেন আপনি তিনজনই হচ্ছে কোডিং টোডিং রিলেটেড কাজ করে এরকম মানুষের সাথে একটু বেশি ওঠা বসা আছে, আপনার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা কোডিং কোডিং ভাব চলে আসবে, আপনার নিজেরও শিখতে ইচ্ছা করবে। অলরেডি আমাদের এই ব্যাচেও এরকম আছেন দুই একজন। ঠিক আছে? যে ভাই আমার কলিগ তো এরকম করে, তো আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে একটু শিখতে। উনি তো ভালোই করতেছে। সো এটা আবার হচ্ছে আপনি একটা ভালো মানুষের সাথে ওঠা বসা করেন, দেখবেন আপনার মধ্যে তার প্রভাবটা পড়বে, পড়বে না? জি ভাইয়া করবে। রাইট। এই জিনিসটাই আপনি খেয়াল করেন যে একই কোম্পানিতে এখান থেকেও কিন্তু সেই আমরা ইয়াটা নিতে পারি। কি নিতে পারি? আমরা শিক্ষা নিতে পারি একটা, তাই না? যে কেন মানে অন্য জায়গায় থেকে হলো না? আপনি চিন্তা করেন একজন এইচটিএমএল আবিষ্কার করলো আর একজন সিএসএস আবিষ্কার করলো, দুজনই একই কোম্পানিতে। ঠিক আছে? বিষয়টা একটা কেমন না? তো এটা কেন হলো? ওই যে উনি দেখছেন যে হ্যাঁ সে এইচটিএমএল তৈরি করছেন, আচ্ছা এটা দিয়ে কিছু একটা করা যায় কিনা, তখন আরেকজন আবার সেটা সিএসএস তৈরি করে ফেলেন। ঠিক আছে? সো এই জন্য মনে রাখবেন যে ইকোসিস্টেম, আপনি কোথায় আছেন, কাদের সাথে মেশেন, ওঠা বসা করেন, এই জিনিসটা জীবনের অল অ্যাসপেক্ট অফ লাইফ সব ক্ষেত্রেই আপনাকে প্রভাবিত করবে, কনসিয়াসলি আর সাবকনসিয়াসলি। এটা মনে রাখবেন। ঠিক আছে? আপনি মনে করতে পারতেছেন যে না, এটা আমি যদি ঠিক থাকি আমাকে কে ইয়া করবে। ঠিক আছে? মনে করবেন সাবকনসিয়াস মাইন্ডকে, সাবকনসিয়াস। ঠিক আছে? আপনি কনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন, সচেতন। কনসিয়াস মাইন্ড হচ্ছে এটা আপনার কন্ট্রোলে আছে। ঠিক আছে? বাট এইটাই কিন্তু আপনার কন্ট্রোলে নেই, সাবকনসিয়াস মাইন্ড। বেশিরভাগ ঘটনা অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডেই ঘটে। আমরা কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত নেই, এটা বেশিরভাগ ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ডেই ঘটে। ঠিক আছে? যাই হোক, এই বিষয় নিয়ে কথা বললে অনেক কথা বলা হয়ে যাবে। তো আচ্ছা,
তাহলে যাই হোক, হিস্ট্রিতে আমরা কি দেখলাম যে 1996 সালে হচ্ছে সিএসএস আবিষ্কার করলেন। তারই হচ্ছে কলিগ, নাম হচ্ছে হ্যাকন উইলিয়াম লি। সো উনি হচ্ছে 1996 সালে তৈরি করলেন সিএসএস, এবং সিএসএস এর 3 নম্বর ভার্সন হচ্ছে 1999 সালে হচ্ছে প্রথম হয়, এবং এখন পর্যন্ত সিএসএস এর ভার্সন নাম্বার কত আছে বলেন তো? 3 নম্বর। আমরা এখন যেটা ব্যবহার করি সেটাও 3 নম্বর ভার্সন। ঠিক আছে। এনিওয়ে, এই যে ইনি, এবং ইনি কিন্তু মজার বিষয় একজন কম্পিটিটিভ প্রোগ্রামার ছিলেন। ঠিক আছে, এই যে ইনি হচ্ছে ফাউন্ডার অফ সিএসএস। তো চলুন, কথাবার্তা বললাম আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে, বেসিক একটা হিস্ট্রি জানলাম, ইতিহাস জানলাম। এবার হচ্ছে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের যা কম্পিউটারে আমরা হচ্ছে একটা সফটওয়্যার দিয়ে দেবো, যে সফটওয়্যারটা আপনার প্রত্যেকের কম্পিউটারে থাকা লাগবে। সো ভিএস কোড নামে একটা সফটওয়্যার আছে, যেখানে লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিছি, যে এখানে ক্লিক করলেই আপনি ওই লিঙ্কে চলে যেতে পারবেন। তো আমি ক্লিক করলাম। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, যে এখন একটি ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। মানে আমি যখন এই গিটহাব ডকুমেন্টেশনটা তৈরি করি তখন এরকমভাবে ছিল, বাট এখন একটু এরকমভাবে, কথা একই। ঠিক আছে, আপনি এখানে যে ডাউনলোড ফর উইন্ডোজ এখান থেকে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা সফটওয়্যার আপনার ইনস্টল হবে। এই যে দেখেন, এই যে এখানে আমার হচ্ছে, এই যে 2 মিনিটস লেফট। সো এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি কি করবেন, নেক্সট নেক্সট করে আপনি এটা করে দেবেন, জাস্ট কম্পিউটার ইনস্টল করে নেবেন। তো কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয়, এবং ভিএস কোডের সাথে আপনি কিভাবে এই যে কয়েকটা এক্সটেনশন আমি দিয়ে দিছি, এক্সটেনশনগুলো কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টা নিয়ে কোড জগতেই একটা ভিডিও আছে, আমি সেটার লিঙ্কটা দিয়ে দেব। তার আগে আমি বলে নিই, এই যে সফটওয়্যারটা ইনস্টল হলো মনে করেন, করার পরে আপনি একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এটাও আপনি ওই ভিডিওতে পেয়ে যাবেন। তারপরে আপনি এক্সটেনশনগুলো ইনস্টল করবেন। এক্সটেনশনগুলো কিভাবে ইনস্টল করবেন, আমি ধরেন আমি আমার ভিএস কোডটা ওপেন করলাম। এই মনে করেন এইখানে গেলে এই যে এরকম একটা বাটন দেখতে পাবেন। ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে। এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে এই যে দেখেন এখানে অনেক আপনার লাইক ওই যে প্লে স্টোরের মতো, হ্যাঁ, আপনি মনে করেন প্লে স্টোরে গেলে বিভিন্ন অ্যাপ খুঁজে বের করে ইনস্টল করতে পারেন না, অনেকটা এরকম আর কি। তো এক্সটেনশন আসলে ওরকম। এক্সটেনশন জিনিসটা আপনাকে কি করে অ্যাকচুয়ালি, আপনি নর্মালিও তো কোড লিখতে পারতেন। এক্সটেনশন, অনেক এক্সটেনশন আছে যে এক্সটেনশনগুলো আপনার কোড লেখাকে আরও চমৎকার করে তোলে, আরও অনেক বেনিফিট দেয়। ঠিক আছে, অনেক বেনিফিট দেয়। যেমন হচ্ছে অটো ইম্পোর্ট আছে, অটো ক্লোজ আছে, এগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে যেগুলো কীভাবে আমাকে বেনিফিট দিচ্ছে। ঠিক আছে, তো সেগুলো কথা না, কথা হচ্ছে আমার এই যে এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা এক্সটেনশন আপনার প্রথমে ইনিশিয়ালি ইনস্টল করতে হবে টু ওয়ার্ক, মানে আপনার প্রথম HTML একটা কোড লেখার জন্য। ঠিক আছে, তো আপনি এই 8টা করে নেবেন। আর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি এখনই দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ক্লাস শেষ করেই এই এক্সটেনশনটা আপনার নিজের কম্পিউটারে, সরি, এই সফটওয়্যার প্লাস এক্সটেনশন দুটোই আপনার নিজের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। তো আমি যদি কোড জগতে চলে যাই, তো এখানে দেখেন 8 মিনিটের একটা ভিডিও, এটা আমাদের কোড জগতে দেওয়া আছে। তো এই ভিডিও লিঙ্ক হচ্ছে আমি ইয়েতে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ভিএস কোড ইনস্টল করা খুবই সহজ, একদম নেক্সট করে ইনস্টল করা যায়। তারপরও আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। এনিওয়ে, এটা আমি কেটে দিলাম। তো এই তো, কনগ্রেচুলেশন, ইউ আর রেডি টু কোড নাও। আপনি যদি এটা ইনস্টল করে ফেলতে পারেন তাহলে আপনি কোড করার জন্য রেডি। ঠিক আছে, এখন আপনাদের ইনস্টল করতে গেলে কারো লাইভ সার্ভার কাজ করবে না। আচ্ছা, একটা জিনিস আমি ভিডিওতে দেখা দিচ্ছি, খুব সুন্দর করে দেখেন। সবারই প্রথমে এই সমস্যাটা হয়, যারাই ভিএস কোড ইনস্টল করবেন একটা সেটিং মনে করে অবশ্যই করবেন। আমি এখনই দেখাই দিচ্ছি, দেখেন ভিডিওতে আমি এখনই দেখাই দিচ্ছি। ঠিক আছে, সো
পরবর্তীতে এটা নিয়ে বারবার করবেন না। আগে ভিডিওটা ভালো করে দেখবেন। সবাইকে এই জন্য আমরা বলি যে অন্তত 2-3 বার ভিডিওটা দেখেন, রেকর্ডেড ভিডিওটা। হ্যাঁ, আচ্ছা। সেটা হচ্ছে আপনার ভিএস কোডে যাবেন। ভিএস কোডে যাওয়ার পর এই যে দেখেন লেফট বটম এই সাইডে যেখানে ম্যানেজ নামে একটা অপশন আছে, তাই না? ম্যানেজ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ম্যানেজে ক্লিক করলে আপনি দেখেন সেটিং, এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে দেখেন উপরেই একদম টপে এখানে আপনাদের বাই ডিফল্ট আপনি যখন নতুন ভিএস কোড ইনস্টল করবেন তখন এখানে বাই ডিফল্ট হচ্ছে অফ থাকবে। কোনটা থাকবে? এই যে এই অফ, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট। কিন্তু আপনি এটা অফ থেকে আফটার ডিলে করবেন, বুঝছেন? আফটার ডিলে করবেন, বাস। এটা কি কাজ করে না করে আপাতত জানা দরকার। এটা হচ্ছে যে লাইক আপনি যখন কোড করবেন আপনার ওয়েবসাইটটা লাইক আপনি কোড করার সাথে আপনার লাইভ আউটপুটটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো এই সেটিংটা মনে রাখবেন, আফটার ডিলে করতে হবে, ঠিক আছে? জাস্ট কোনো সেভ টেপ কোথাও ক্লিক করতে হবে না, জাস্ট শুধু আপনি অফ থেকে আপনার এই যে এরকম থাকবে, তো আপনি এটা অফ থেকে আফটার ডিলে করে দিবেন, বাস শেষ। এই যে আমি এখানে বলছি লেফটের ম্যানেজ সেকশনে, ঠিক আছে? লেফটে একদম নিচের দিকে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ম্যানেজ, ম্যানেজ থেকে হচ্ছে আপনার সেটিং 3 নম্বর অপশন দেখেন, সেটিং। সেটিংয়ে ক্লিক করলে যে আপনারা এটাই দেখতে পারবেন, আপনাদের কম্পিউটারে বাই ডিফল্ট অফ থাকবে। এইটাকে অফ থেকে 2 নম্বর অপশন আফটার ডিলে করে দেবেন, ঠিক আছে? শেষ। আর কোথাও সেভ টেপ কোনো কিছু ক্লিক করতে হবে না। আপনি চাইলে আপনার ফন্ট সাইজটা একটু নিজের মনের মতো করে করতে পারেন যদি চান, ওটা ম্যান্ডেটরি না। এই যে ফন্ট সাইজ যেমন আমার 28 করা আছে, আমি অ্যাকচুয়ালি একটু বেশি করে রাখছি, এটা কারণ হচ্ছে যে আপনাদের যাতে দেখতে সুবিধা হয়, হ্যাঁ? যেহেতু আমি ক্লাস নেই, তো আপনারা আপনাদের মনের মতো করে কমাইতে বাড়াইতে পারবেন এই ফন্ট সাইজটা। তাহলে ভিএস কোড আমাদের ইনস্টল আছে, কারণ এই ক্লাস শেষে আপনারা সবাই ইনস্টল করে নেবেন কালকে সকালে ইনশাল্লাহ। তো ভিএস কোড ইনস্টল থাকার পরে আমাদের যেটা প্রথম কাজ করতে হবে, আপনি আপনার কম্পিউটারে যে কোনো জায়গায়, হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। ধরেন আমি একটা আমার যে কোনো স্টুডেন্ট অফলাইন প্রজেক্ট একটা ফোল্ডারের মধ্যে এখানে মনে করেন যে নিলাম, আমার প্রজেক্টের নাম দিলাম যে মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আমরা চলে গেলাম আমাদের যেটা বলছিলাম, এই যে দেখেন একটা জিনিস হলে এটা কিন্তু ক্লাসের একটা ডিস্ট্রাকশন তৈরি হয়। তো আপনার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ টু ক্রিয়েট এ ওয়েবসাইট। তাহলে আমি এটা একটু ডকুমেন্ট আকারে লিখে দিই, এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো বড় প্রতি ক্লাসের মতো। সো আমাদের স্টেপস টু ক্রিয়েট ইয়োর ফার্স্ট ওয়েবসাইট, হ্যাঁ? তাহলে আপনার প্রথম ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি স্টেপ আছে, হ্যাঁ, আমরা এটা দেখা দিচ্ছি। 1 নাম্বার স্টেপ হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট। ক্রিয়েট এ প্রজেক্ট নেম, একটা প্রজেক্ট নেম আপনি তৈরি করবেন, যেটা আমি তৈরি করলাম একটু আগে। নাম কি দিলাম? মাই ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, এবার আপনি কি করবেন? ভিএস কোডে চলে যাবেন, ভিএস কোডে যে ওই ফোল্ডারটাকে ওপেন করবেন, ঠিক আছে? তাহলে ওপেন ওই ফোল্ডার বা প্রজেক্ট, ওপেন প্রজেক্ট ইন ভিএস কোড, ঠিক আছে? তাহলে আপনি হচ্ছে কি করবেন, এই ভিএস কোডে হচ্ছে আপনার এই প্রজেক্টটা ওপেন করবেন। তাহলে আমি এখন ভিএস কোডটা ওপেন করলাম,
ওপেন করার পর এই যে দেখেন, মনে রাখবেন এই ফাইল থেকে ওপেন ফোল্ডার, ঠিক আছে? ফাইল থেকে কোথায়? ওপেন ফোল্ডার, এই যে এটা। অ্যাড ফোল্ডার টু ওয়ার্কপ্লেস এরকম না, এটা ভিন্ন ক্ষেত্রে এটাও ব্যবহার করা হয়, কিন্তু আপাতত এটা না, ঠিক আছে? আমি যেভাবে যেভাবে দেখাই এই স্টেপগুলো আপনারা ফলো করেন, তাহলে বিগিনার, একেবারে অ্যাবসোলিউট বিগিনার যারা আছেন তাদের জন্য বেশ ভালো হবে, না হলে গোলায় ফেলেন আপনারা অনেক সময়। তো ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে যাবেন। এইবার আপনি ওই যে আপনি যে ফোল্ডার মানে নাম ক্রিয়েট করলেন, যেই নামটা হচ্ছে কি মাই ফার্স্ট ওয়েবসাইট, তাই না? ওই ফোল্ডারটা কোথায়? ওই ফোল্ডারটা আপনি আপনার কম্পিউটার থেকে বের করবেন। যেমন আমার এটা প্রজেক্টের মধ্যে ছিল, অফলাইন প্রজেক্টের মধ্যে, এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এটাকে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, ব্যাস। দেখেন আপনার এখানে আর কিচ্ছু নাই, কিছু আছে? কিছু নাই, না। জাস্ট এই যে দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট, এইটা কিন্তু চলে আসছে। এখন দেখেন এই যে অংশটা, ঠিক আছে? এই যে এখানে দেখেন, ও আচ্ছা, এটা করতে গেলে তো আরে সমস্যা নেই, আমি মাউস দিয়ে দেখাচ্ছি। এখানে খেয়াল করেন, এই যে প্রথমে যেটা, হ্যাঁ, এটা হচ্ছে কোনো একটা ফাইল ক্রিয়েট করার জন্য। প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোনো একটা ফাইল ক্রিয়েট করার জন্য, হ্যাঁ, কোনো একটা ফাইল ক্রিয়েট করার জন্য। যেমন আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের HTML ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের এক্সটেনশন কি দিতে হয়? .html ডট HTML। আর CSS ফাইল ক্রিয়েট করার জন্য ডট .css CSS। তাহলে এগুলো হচ্ছে ফাইল, এগুলো কি? এগুলো হচ্ছে ফাইল, এক্সটেনশন। হ্যাঁ। তো এই ফাইল যখন ক্রিয়েট করবেন তখন নিউ ফাইলে ক্রিয়েট করবেন। যদি আপনার কোনো ক্ষেত্রে নতুন একটা ফোল্ডার দরকার হয় তাহলে পরের অপশনে ক্লিক করবেন, এই হচ্ছে বিষয়, কঠিন কিছু না কিন্তু। তাহলে আমরা প্রথমেই এই আমাদের যে মাই ফার্স্ট ওয়েবসাইট নামে যে ফোল্ডারটা ছিল, বা আমরা এটাকে প্রজেক্ট বলতে পারি, আমাদের এই প্রজেক্টের মধ্যে প্রথমে একটা ফাইল তৈরি করব, যেই ফাইলের নাম দেব index.html, ঠিক আছে? এটা একটা কনভেনশন যে মানে আপনার মেইন যে ওয়েব পেজ সেটার নাম ইন্ডেক্স দেওয়া, কিন্তু ইন্ডেক্স দিতেই হবে এটা ম্যান্ডেটরি না, আপনি আপনার নামও দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা ইন্ডেক্স ডট, এই ডট দিয়ে ডটের পরে যেটা দিবেন এটাকেই বলা হয় এক্সটেনশন, ঠিক আছে? তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই দেখেন যখন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে ইন্টার প্রেস করলাম, ঠিক আছে, সাথে সাথে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, কার্সরটা এখানে চলে আসলো এবং এখানে দেখেন একটা লোগো চলে এসছে, হ্যাঁ। তাহলে একটা আপনার একটা ফাইল যখন আপনি ক্রিয়েট করবেন তার দুইটা অংশ থাকে, একটা ফাইলের কয়টা অংশ থাকে? দুইটা অংশ। কি কি দুইটা অংশ আমরা একটু দেখি। যেমন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে দেখেন, এই যে ইন্ডেক্স কথাটা লেখা, এটাকে বলা হয় ফাইলের নেম, আর ডটের পরে যেটা থাকে এটাকে বলা হয় এক্সটেনশন, মানে ওই এক্সটেনশন দ্বারা বোঝা যায় এটা কি ফাইল। যেমন আমি যদি লিখি ইন্ডেক্স ডট ডক, তাহলে এটা কি ফাইল বলেন তো? এটা হচ্ছে একটা ডকুমেন্ট ফাইল, মাইক্রোসফট অফিসের যে ডকুমেন্ট ফাইল আছে না, সেই ডকুমেন্ট ফাইল, ঠিক আছে? তারপরে আপনার ধরেন আমি যদি লিখি কথার কথা, নাম যেটাই দেন না কেন, ইন্ডেক্স ডট টিএক্সটি, তাহলে এটা কি ফাইল বলেন তো? টেক্সট ফাইল। এটা একটা টেক্সট ফাইল। সো প্রত্যেকটা ফাইলেরই আপনি প্রত্যেকটা ফাইল দেখেন, আপনারা যেহেতু একেবারে অ্যাবসোলিউট বিগিনার, তো আমি একেবারে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাচ্ছি। সো আপনারা একটু কষ্ট করে বাসায় প্র্যাকটিস করবেন, না হলে এই মানে আমার বোঝানোটাও বৃথা যাবে, আপনাদের টাইম এরিয়াটাও বৃথা যাবে। সো আমি এটা কখনোই চাই না। এনিওয়ে, সো তাহলে প্রত্যেকটা ফাইলের দুইটা জিনিস থাকে, দুইটা অংশ থাকে, ঠিক আছে? একটাকে বলা হচ্ছে তার ওই ফাইলের নাম, যেমন এখানে এই যে মনে করেন এইটুকু অংশ, মানে ডটের লেফটে যে অংশটা, এটাকে বলা হয় ফাইলের নাম, ঠিক আছে? ফাইলের কি
নাম, নাম, ঠিক আছে, বা আমরা ইংলিশে বলতে পারি ফাইল নেম, ফাইল নেম। ঠিক আছে। আর এই যে ডটের পরে যে অংশটা থাকবে এইটাকে দ্বারা বোঝাবে, এখানে একটা ডট আছে, এটা দ্বারা এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন, ফাইল এক্সটেনশন বা শুধু এক্সটেনশনও বলা হয়। বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে দেখেন অ্যাকচুয়ালি একটা ফাইল সে কি টেক্সট ফাইল নাকি ডক ফাইল নাকি এইচটিএমএল ফাইল নাকি সিএসএস ফাইল, এটা আমরা কিভাবে বুঝি? ফাইলের এক্সটেনশন দেখে। কারেক্ট, ফাইলের এক্সটেনশন দেখে। কারণ নাম আপনি কি দিবেন না দিবেন ইট ডাজ নট ম্যাটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি যদি এই মুহূর্তে আপনাদের দেখাই, এখানে যদি আমি ধরেন যে এখানে আমি একটা একটা ফাইল তৈরি করলাম, যেই ফাইলের নাম দিলাম ইন্ডেক্স, ইন্ডেক্স ডট, খেয়াল করছেন আপনারা কি দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট টেক্সট? ভাইয়া একটু খোলাসা। হ্যাঁ, মানে এটা ছোট তো, মানে এটাকে আমি চাইলেও বড় করতে, মানে বড় করতে গেলে আমার সেটিং এ টেটিং এ যে বড় করতে হবে। যাই হোক, এই যে দেখেন ইন্ডেক্স ডট টেক্সট টিএক্সটি, ঠিক আছে। তো এইটা হচ্ছে টেক্সট ফাইল, হুম, এটা হচ্ছে জি, টেক্সট ফাইল, টেক্সট ফাইল। ঠিক আছে। আবার এই ইন্ডেক্সটাই যদি আমি হচ্ছে দেখেন আমার এখানে ডক ফাইল, এই যে docx, ঠিক আছে। সো আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, এখানে কিছু দোয়া আছে মেবি। তো দেখেন দোয়া ডট ডট docx, তো ওই যে এক্সটেনশন ডটের পরে কি থাকলো এই জিনিসটা দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা ডক ফাইল, এবং এটা দেখেন লোগোর ইয়াটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি হচ্ছে। তাহলে আমি আবার বলতেছি, যে কোনো একটা ফাইল সেটা ডক হোক, টেক্সট হোক, আপনার এইচটিএমএল হোক, সিএসএস হোক, জাভাস্ক্রিপ্ট হোক, সব ক্ষেত্রেই একটা ফাইলের দুইটা অংশ থাকে। একটা ফাইলের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। ডটের আগে যে অংশটা তাকে বলা হয় ফাইলের নাম, আর ডটের পরের যে অংশটা তাকে বলা হয় এক্সটেনশন। অ্যাকচুয়ালি একটা ফাইল কি টাইপের সেটা আমরা এক্সটেনশন দেখে বুঝতে পারি। তাহলে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি? এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। হ্যাঁ ডট এইচটিএমএল, আপনি নাম যেটাই দেন না কেন। আর সিএসএস ফাইলের এক্সটেনশন কি? ডট সিএসএস। সিএসএস। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ওকে, সো আশা করি এটা বুঝে ফেলছেন। তাহলে দেখেন আমরা একটা কি করলাম, একটা এইচটিএমএল ফাইল নিলাম, ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, আমরা আর একটা ফাইল নিব, সেটার নাম দেব, আচ্ছা ওটা একটু পরেই দিই। আমরা প্রথমে একটি শুধু একটা এইচটিএমএল ফাইল হইলো, আর কিচ্ছু নাই আমাদের, হ্যাঁ কিচ্ছু নাই। এখানে কার্সর আছে, এই জায়গায় এসে আপনারা কি করবেন, শিফট চাপ দিয়ে ধরে থাকবেন, শিফট চাপ দিয়ে ধরে থাকবেন আপনাদের কিবোর্ড থেকে যে এক আছে এক, ঠিক আছে, হুম, সেটা প্রেস করবেন, বা এক্সক্লেমেটরি সাইন এটাকে আমরা বলি, ঠিক আছে। একের উপরে দেখবেন যে একটা এক্সক্লেমেটরি সাইন আছে। তো বেসিক্যালি আপনি এক্সক্লেমেটরি সাইনটা এখানে দিবেন। কি দিবেন? এক্সক্লেমেটরি সাইন। তো এটা দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, শিফট চাপ দিয়ে ধরে থেকে এক প্রেস করবেন, তাহলে এক্সক্লেমেটরি সাইন চলে আসবে। এই যে এক্সক্লেমেটরি সাইনটা চলে আসলো, আসার সাথে সাথে আপনি এখানে একটা ইন্টার প্রেস করবেন আপনার ইয়ে থেকে, কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে, হুম, এই যে যখন আপনি ইন্টার প্রেস করলেন তখনই এই যে একটা বয়লার প্লেট, এটাকে কি বলা হয়? বয়লার প্লেট, ঠিক আছে। বয়লার প্লেট মানে হচ্ছে যে একটা ডেমো একটা জিনিস, যেই জিনিসটা আপনার লাগবেই, ঠিক আছে। এটা নতুন করে বারবার তৈরি করার কোনো দরকার নেই, ঠিক আছে, বুঝতে পারছেন? মানে এটা কম্পালসারি, এইটুকু কোড আপনি এইচটিএমএল কোড করার ক্ষেত্রে, আপনি যখন এইচটিএমএল কোড করবেন তখন আমাদের এই অংশটুকু কি এই অংশটুকু আমাদের লেখা লাগবেই, এটা 100%, ঠিক আছে। তো যেহেতু এই অংশটা আমার লেখা লাগবেই, তাহলে বারবার আমি কি টাইপ করব? এতে আমার সময় নষ্ট হবে না। তার জন্য ভিএস কোড আমাদের জন্য যেটা হেল্প করছে, এই ভিএস কোড যে কোড এডিটর,
এটা আমাদের যে হেল্প করছে যে আমাদের এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমরা যদি ইন্টার প্রেস করি, ঠিক আছে, তাহলে কি হবে, এই বয়লার প্লেট কোডটা চলে আসবে। তাহলে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি এই কোডের কোন অংশটুকু দিয়ে কি কাজ হয়। ঠিক আছে, তার আগে আমরা যেটা করব, ভাইয়া এটার নামটা আরেকবার বলবেন প্লিজ। বয়লার প্লেট। ঠিক আছে, আমি ধরেন লিখে দিলাম বয়লার প্লেট। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে HTML একটা বয়লার প্লেট। অ্যাকচুয়ালি এটাকে মানে নাম দেওয়া হয় বয়লার প্লেট। আপনি যদি বলেন যে ইনিশিয়াল একটা কোড, এটাও বলতে পারেন, বাট এটাকে বয়লার প্লেটই বলা উচিত যেহেতু ডেভেলপাররা সেটাই বলে আসতেছে। তো যাই হোক, বয়লার প্লেট অ্যাকচুয়ালি যে কোডটা আপনার 100% লেখা লাগবেই। তো যেহেতু লেখা লাগবে, আপনার বারবার সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন না। নেই। তো দেখেন, এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এই কোডের কোন অংশটুকু কি কাজ করে। তার আগে আমরা এই কোডটাকে আগে রান করব। দেখেন, আপনি যখন আমি যে এক্সটেনশনগুলোর কথা বলছি, কোন এক্সটেনশনগুলা, একটু আগে যেটা বললাম ওই যে 8টা এক্সটেনশন, হ্যাঁ, ওগুলো যখন আপনারা ইনস্টল করবেন তখন আপনার কম্পিউটারের এই যেখানে দেখেন গো লাইভ, ঠিক আছে, গো লাইভ নামে একটা অপশন এখানে চলে আসবে, এই যেখানে, হ্যাঁ, আমার মাউসটা দেখতে পাচ্ছেন, জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে এখানে চলে আসবে। তো আমি একটু মানে কোড দেখেন, আমরা যদি এখানে কোড লিখি, আর HTML কোডটা কোথায় রান হয়? HTML কোডটা রান হয় হচ্ছে ব্রাউজারে। মানে এর আউটপুট আমরা কোথায় দেখতে পাই? আমি যদি এখানে কোড লিখি, এর আউটপুটটা আমরা কোথায় দেখতে পাবো বলেন তো? ব্রাউজারে। হ্যাঁ, ব্রাউজারে দেখতে পাবো। এখন ধরেন এখানে বারবার কোড লিখলাম, আর আমি বারবার হচ্ছে এপাশে গিয়ে আউটপুট দেখলাম। তাহলে জিনিসটা একটু বোরিং হবে না? জি কেমন হয় ভাইয়া। যদি আমরা লেফট সাইডে পুরো কোডটা রাখি আর রাইট সাইডে হচ্ছে আউটপুটটা দেখি ইমিডিয়েটলি, তাহলে আমাদের কিন্তু বারবার এই সুইচিংটা করতে হচ্ছে না। হ্যাঁ, তো সেই জিনিসটা আমি কিভাবে করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। আচ্ছা, এই জন্য আপনি এই যে কোডটাকে ছোট করার জন্য যেখানে প্রেস করবেন, দেখেন এটা এটা যদি আপনার কাছে বড় মনে হয় আরেকটু ছোট করে দিবেন। আর কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল বি দেন, তাহলে এই যে এই এখানকার যে অংশটা এটা আপনার হাইড হয়ে যাবে। আবার কন্ট্রোল বি দিলে এটা কি হবে, ওপেন হবে। সো আমি আবার কন্ট্রোল বি দিলাম, হাইড, কন্ট্রোল বি, ওপেন। ঠিক আছে, তো আমি কন্ট্রোল বি দিলাম, আপাতত আমার ফাইল টাইল ক্রিয়েট করা লাগবে না, সো ওই অংশটুকু আমার দেখার কোনো প্রয়োজন নাই। এই শর্টকাটগুলো আস্তে আস্তে আপনার অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো আমার এতটুকু অংশ, এইটুকু অংশ আমি আউটপুট দেখব। তো আমি গো লাইভে ক্লিক করলাম, এই যে দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটে দেখেন কিছু আছে? না। এটাই কিন্তু ফাঁকা। আমাদের ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট। তো কিচ্ছু নাই, আমরা যেটা করব এটাকে একটু ছোট করি, ছোট করে এভাবে নিয়ে আসি, আমাদের কোডটা বাম পাশে থাকবে আর আমাদের আউটপুটটা বা আমাদের ওয়েবসাইটটা ডান পাশে থাকবে। এই, তাহলে আমরা সরাসরি আমাদের কোড আর আউটপুটটা দেখতে পাবো। ঠিক আছে, দেখেন আর একটা জিনিস খেয়াল করেন, এই কোডের যখন আপনি এরকম স্প্লিট করবেন, মানে এক পাশে কোড নিয়ে আসবেন আর এক পাশে হচ্ছে আউটপুট নিয়ে আসবেন, তখন দেখবেন যে কিছু অংশ যেমন এই অংশটাকেও এই যে দেখেন এই পাশে চলে গেছে। হুম, এটা একটু বোরিং না? আপনার যদি এভাবে করে দেখতে হয় তাহলে সেটাও তো একটা ঝামেলা, তাই না? জি ভাইয়া। তাহলে আপনি কি করতে পারেন, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অল্টার জেড, আমি দেখেন আপনাদের কিন্তু কিছু ক্লাস নেওয়ার সময় হচ্ছে আমি আপনাদের কিছু বলে দিচ্ছি, শর্টকাট বলে দিচ্ছি। অল্টার চাপ দিয়ে ধরে থেকে আপনি কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে থেকে জেড প্রেস করবেন। তো জেড যদি প্রেস করেন দেখেন আপনার এই লেখাটা এখন কি হবে, আপনার স্ক্রিন যতটুকু, মানে যতটুকু আপনি বরাদ্দ করে রাখছেন ততটুকুর মধ্যেই থাকবে। এখন কিন্তু আপনার দেখেন নিচে ওই
বারটা কোনো বার আসে নাই দেখেন, ঠিক আছে, এবং এটা কিন্তু নিচের দিকে চলে আসে। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কোড, এটা হচ্ছে আউটপুট। আমাদের ওয়েবসাইটে কিচ্ছু নাই, ঠিক আছে। এখন আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের এই বয়লার প্লেটে কি কি জিনিসপত্র থাকে, কোনটা দ্বারা কি মানে বোঝানো হচ্ছে। হুম। আচ্ছা, যারা অ্যাবসলিউট বিগিনার তাদের ক্ষেত্রে আবার বলতেছি, আপনার প্রথম প্রথম একটু লাগতে পারে, কিন্তু এগুলো একেবারেই সোজা। আমি প্রমিস করতেছি, মানে আপনাদের বলতেছি যে 1 মাস পরে এগুলো মনে হবে যে আপনাদের কাছে একদম পুরো ডাল ভাতের মতো, বুঝছেন? একেবারে আপনারা যারা অ্যাবসলিউট বিগিনার আছেন তারাও তখন এগুলো দেখে হাসবেন যে হাই হাই, এটার জন্য আমাদের এত কষ্ট, মানে প্রথম প্রথম লাগছে। এটা কিছুই না, HTML CSS একেবারে খুব সহজ, বুঝছেন? আপনি কেন, আপনি এখানে যদি কেউ বড় কেউ থেকে থাকেন, আপনার বাচ্চাকেও নিয়ে বসতে পারেন, আপনার বাচ্চাও শিখে যাবে, অনেস্টলি সেইং, ঠিক আছে। আপনার বাচ্চার জন্য কোনো পেমেন্ট করা লাগবে না, ঠিক আছে, লাইভ ক্লাসে নিয়ে বসে যাবেন। হ্যাঁ, তবে ফর্মালিটিসে আসলে অবশ্যই পেমেন্ট করতে হবে। আপনি যদি তাকে দিয়ে অ্যাসাইনমেন্ট করাতে চান, করাতে চান, তখন আসতে হবে। এনিওয়ে, সো লাইভ ক্লাস পরিবার সহ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি এখন একটু এটা বলার চেষ্টা করি। প্রথমেই দেখেন ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML দেখেন তো, ডক টাইপ, ডক মানে হচ্ছে ডকুমেন্ট, আর টাইপ মানে তো টাইপ, মানে ডকুমেন্ট টাইপ। এই যে আপনি পুরো ডকুমেন্টটা লিখলেন, এই কি ডকুমেন্ট বলেন তো? HTML। HTML ডকুমেন্ট। সো প্রথম যে লাইনটা, এইটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে ডকুমেন্ট টাইপ হচ্ছে HTML, ঠিক আছে। শেষ, প্রথম লাইন। আর কারো কোনো সমস্যা আছে? না। আহ, বলতেছি স্যার, ওই এইচটিএমএল ফাইল দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করাটা আরেকবার যদি দেখাইতেন। আচ্ছা দেখেন, এটা আমি একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে যে ক্লাসে যে জিনিসটা হচ্ছে একবার আমরা দেখাবো, ওই জিনিসটা যদি ধরেন আপনারা এখানে অনেকে আছেন মাল্টিপল টাইম হচ্ছে সেম জিনিস আমার দেখাতে হয়, তাহলে কিন্তু আমরা টাইমে কি করতে পারবো না, বলেন তো? আমাদের কিন্তু টাইমটা আমরা নির্দিষ্ট টাইমে তখন কোর্সটা আমরা হচ্ছে শেষ করতে পারবো না, বা এটা আসলে পসিবলও না যে উম, যেটা দেখানো হয়ে গেছে আপনি যেটা করবেন এই রেকর্ডটা বারবার দেখবেন, ঠিক আছে। তো আপনার স্পেসিফিক কোনো সমস্যা আছে কিনা 1 নম্বর লাইনে, কারো কোনো সমস্যা আছে কিনা? জি না। ওকে, ফাইন। স্যার সরি আমি একটু কথা বলতে চাই স্যার। আচ্ছা দেখেন, আমি সবাইকে মিউট করে রাখছি, সরি আনমিউট করছি। আননেসেসারি কোনো কিছু বলবেন না, ক্লাস যাতে বিঘ্ন, মানে না হয়, বিঘ্নতা জি না স্যার। ঘটে। বলেন। স্যার আমার একটু সময় দিন। স্যার আমরা যারা মোবাইলে ভিডিও দেখি তারা তো ছোট স্ক্রিন, তো আপনার হুম। কাসরের কালারটা যদি একটু চেঞ্জ করা যেত সাদা, আমরা খুব বেশি বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে কোন দিক যাচ্ছে স্যার। মোবাইলে ক্লাস কেন করবেন? এটাই তো সবচেয়ে বড় কথা, মোবাইলে তো ক্লাস করবেনই না। স্যার করবেন এখন ল্যাপটপ ডেস্কটপ কিনে পারেনি স্যার, এই জন্য আর কি। না, যারা ল্যাপটপ ডেস্কটপ কেনেননি তারা দ্রুত ল্যাপটপ ডেস্কটপ কিনে নেবেন। এটা ঠিক রিকমেন্ডেড আছে স্যার। যে আপনারা ল্যাপটপ ডেস্কটপ, আমাদের একটা ভিডিও ছিল, ওখানে বলাও ছিল যে আপনার শুধু একটা ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে, ঠিক আছে। বাট তারপর অনেকে দু একজন আমার সাথে ফোনে কথা বলছিলেন যে আহ, আমি হচ্ছে খুব দ্রুত কিনে নিব, হয়তো এই মাসে, মানে খুবই দ্রুত, 1 সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে। তো আপনারা একটু দ্রুত কিনে নেবেন, ঠিক আছে, কারণ এই যে দেখেন আজকে আমি সফটওয়্যার ইনস্টল করে দেখালাম, ঠিক আছে। এখন যদি আপনি নির্দিষ্ট টাইমে সফটওয়্যারটা ইনস্টল না করেন, তাহলে ঝামেলা হবে না, তাই না? পরবর্তীতে আপনি ফ্লোটা হারায় ফেলবেন, তখন দেখা যাবে আগের যে ইয়াগুলা সেগুলা আপনার নতুন করে প্র্যাকটিস করা লাগতেছে, সেটা করতে করতে আবার দেখা যাবে আমরা কিন্তু আগে গেছি। এই যে ফ্লোটা নষ্ট হয়ে যাওয়া, একটা স্টুডেন্ট ঝরে পড়ে কখন জানেন? যখন সে ফ্লো নষ্ট করে ফেলে, ফ্লো। তো আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ কেনেননি, দ্রুত কিনে নেবেন, ঠিক আছে। স্যার আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? জি, খুবই সংক্ষিপ্ত সময় বলেন, তাড়াতাড়ি।
জি স্যার, আমি ডেস্কটপে ক্লাস করছি, বাট আমি কিছু কিছু লেখা, যেমন আমি যদি আপনাকে বলি যে এই যে ডক টাইপের উপরে যে লেখাগুলো আছে যে একদম ছোট কিভাবে ফাইল টাইল এগুলা, এগুলো আমার পিসিতে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। সো এটা কি আমার পিসির প্রবলেম নাকি অন্য কিছু? এটা ডক টাইপ এইচটিএমএল এর উপরের যে ছোট লেখাগুলো যে এইটা, জি 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 জি, এগুলো ক্লিয়ার আসতেছে না আমার কাছে, না একটু এটা ঘোলাটে দেখাচ্ছে। এটা এটা তো একেবারেই ছোট এবং এটা ক্লিয়ার মানে একটু ইয়া হতেও পারে, এটা কোনো সমস্যা না, আপনি মেইন কোডটা দেখা গেলেই হলো। আর আরেকটা কথা, এটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করে, আপনার ইন্টারনেট যদি ফাস্টার হয় তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। অনেকের দেখবেন ফ্রিজ হয়ে যায়। তো ১ নাম্বার লাইন তাহলে কি হলো? যে ভাই আমার সাথে আছেন, ভাইয়ের নাম কি আপনার? হ্যাঁ, লিটন। লিটন ভাই। ঠিক আছে? সো ১ নাম্বার লাইন আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে আপনি হচ্ছে প্রতিনিধিত্ব করতেছেন। যেদিন যার সাথে আমি কথা বলব সে হচ্ছে আপনাদের সবার একটা প্রতিনিধিত্ব করবে আরকি। আচ্ছা। কাম ওকে। আপনি বলেন তো যে অ্যাকচুয়ালি এটা দ্বারা কি বুঝাইলো তাহলে? ১ ভাইয়া নাম এটা হচ্ছে আপনার কোন ধরনের ফাইল ক্রিয়েট করছি সেটা বোঝাচ্ছে, মানে হুম, সিএসএস এর ফাইল নাকি এইচটিএমএল এর ফাইল, রাইট। মানে ফাইলের ধরনটা বোঝাচ্ছে আর কি। ধারণা হচ্ছে। ডক মানে হচ্ছে ডকুমেন্ট আর টাইপ মানে টাইপ। ডকুমেন্টের টাইপ কি? এগুলো নিয়ে জীবনেও মাথা ব্যথা আপনাদের করতে হবে না। কারণ এইটুকু কোড তো ভিএস কোডই আপনাকে করে দিচ্ছে। আমি তারপরও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, হ্যাঁ? জি আচ্ছা, আচ্ছা। তারপরে হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে একটা কন্টেইনারে কাজ করে। আপনি যত এইচটিএমএল কোডই লেখেন না কেন, ঠিক আছে? এইচটিএমএল ট্যাগটা যেটা করে এগুলোকে ট্যাগ বলা হয়। বুঝছেন? কি বলা হয়? ট্যাগ। ট্যাগ। আমরা কিছুক্ষণ পরেই দেখব যে ট্যাগের চেহারা কেমন হয়। ওপেনিং ট্যাগ কাকে বলে, এন্ডিং ট্যাগ কাকে বলে, এগুলো আমরা দেখতে পারবো। সো এনিওয়ে, এইচটিএমএল ট্যাগটা যেটা করে এটা একটা কন্টেইনার হিসেবে কাজ করে। কন্টেইনার কাকে বলে বলেন তো? কন্টেইনারের বাংলা কি? ভাইয়া আমি যদি বলতে চাই তাহলে ধরেন এক ধরনের কৌটা, হ্যাঁ, হ্যাঁ, কৌটা বা পাত্র। ঠিক আছে? আমরা পাত্র। এটা পাত্র বলতে পারি। সো এইচটিএমএল কে কন্টেইনার কেন বলা হচ্ছে? মানে আপনি যত এইচটিএমএল কোড লিখবেন সবই এই মানে এর মধ্যে লিখতে হবে। এইচটিএমএল ট্যাগের ভিতরে লিখতে হবে। এখন কিভাবে আপনি বুঝলেন যে সব এইচটিএমএল ট্যাগের ভিতরে আছে? করে দেখেন, দেখেন আমি আপনাদের একটা বিষয় দেখাই। উম, এইখানে দেখেন প্রত্যেকটা ট্যাগেরই আমি বলছিলাম ওপেনিং আছে আবার ক্লোজিং আছে। ঠিক আছে? আচ্ছা, ওই জিনিসটা আমি একটু আপনাদের একটু দেখায় আসি যে ট্যাগের ওপেনিং জিনিসটা কি, ক্লোজিং জিনিসটা কি। এই যে দেখেন এটা। হুম? তাহলে পি নামে একটা ট্যাগ আছে, দেখেন এখানে চিত্রতে দেখেন। এটা একটি কি ট্যাগ? পি ট্যাগ। আমি পি ট্যাগের মধ্যে যদি কোনো কিছু না থাকে বেসিক্যালি পি ট্যাগটা এরকম দেখা যায়। ঠিক আছে? এই তাহলে এখানে খেয়াল করে দেখেন এর ভিতরে যে এই অংশ আমি তীর দিয়ে যে দেখাইলাম, এই অংশের ভিতরে অ্যাকচুয়ালি আপনি যে কোনো কন্টেন্ট দিতে পারেন। সেটা হতে পারে টেক্সট কন্টেন্ট, সেটা হতে পারে অন্য একটা আবার ট্যাগ। ঠিক আছে? সেটা হতে পারে কি? অন্য একটা ট্যাগ হতে পারে। অ্যাকচুয়ালি যখন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ এই ২ টা জিনিসই থাকে তখন এই ২ টা জিনিসকে বলা হয় এলিমেন্ট। ঠিক আছে? তাহলে এটাকে আমরা পি ট্যাগ না বলে কি বলবো? এলিমেন্ট। পি এলিমেন্ট। ঠিক আছে? তো আমাদের HTML5 ভার্সনে আমরা একটু আগে দেখছিলাম HTML5 ভার্সনে কতগুলা এলিমেন্ট বা ট্যাগ আছে? ১৪২টা। ১৪২টা। রাইট? আমাদের মান্থলি এমসিকিউ এ কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তো HTML5 ভার্সনে হচ্ছে আমাদের ১৪২টা ট্যাগ আছে। বাট খুবই ফরচুনেট বা আপনাদের জন্য খুবই খুশির একটা খবর যে ১৪২টা ট্যাগ আসলে সবসময় ইউজ করা লাগে না। আমাদের মোটামুটি আ উম ৩০-৩২টার মতো বা ৩০-৩৫টার মতো ট্যাগ সর্বোচ্চ ইউজ করা লাগে। হ্যাঁ? সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এই যে ডিভ, সেকশন, পি, ঠিক আছে? আ এগুলো ইউজ করতে হয়। বাকি এগুলো আসলে প্রয়োজন পড়ে না খুব একটা। হুম? আচ্ছা, তাহলে আমরা আসি যে এলিমেন্ট কি আর ট্যাগ কি? ঠিক আছে? হোয়াট ইজ এলিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ ট্যাগ? সো
ট্যাগ মানে হচ্ছে তার, খেয়াল করেন, ট্যাগের হচ্ছে প্রথমে লেস দেন থাকবে, তারপরে এখানে গ্রেটার দেন থাকবে, তার মাঝখানে কোন একটা কিছু নাম থাকবে, যেমন এটা পি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা কি বলেন তো? ট্যাগ। ট্যাগ। এটা একটা ট্যাগ, ফাইন। আবার একটা ওপেনিং আছে, সরি, আপনার লেস দেন আছে, তারপর একটা ব্যাক স্ল্যাশ আছে, তারপরে আবার হচ্ছে একটা নাম আছে, তারপরে আবার হচ্ছে গ্রেটার দেন আছে। এই লেস দেন, গ্রেটার দেন এই চিহ্নগুলো থাকলো, তাহলে এটাও একটা কি বলেন তো? এটাও ট্যাগ। এটাও ট্যাগ, এটাও ট্যাগ, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। যখন আপনার এই ব্যাক স্ল্যাশটা থাকবে না তখন হচ্ছে তাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আর যখন ব্যাক স্ল্যাশ সহ থাকবে, আপনি যদি ব্যাক স্ল্যাশটা মুছে দেন তাহলে দেখেন এইটা আর এইটা কিন্তু সেম, বুঝছেন? জি ভাইয়া। তাই না? মনে মনে ব্যাক স্ল্যাশটা আপনি উঠায় দেন তো, দেখেন তো এই দুইটা সেম নাকি? জি, তাহলে ওপেনিং ট্যাগ। ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? ওপেনিং ট্যাগে ব্যাক স্ল্যাশ থাকবে না, কিন্তু ক্লোজিং ট্যাগে ব্যাক স্ল্যাশ ব্যাক থাকবে। স্ল্যাশ থাকবে, ফাইন, রাইট। এখন এটাকে তাহলে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। দুইটা ট্যাগ যখন একই সাথে থাকবে তখন তাদেরকে এই দুইটা মিলে একসাথে বলা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট, ঠিক আছে? তার মানে এটাকে আমরা বলতে পারি পি, পির ওপেনিং ট্যাগ, এটাকে বলতে পারি পির ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ, আর এই পুরো জিনিসটাকে বলতে পারি পি এলিমেন্ট। এলিমেন্ট। দ্যাটস ইট। এটি হচ্ছে এলিমেন্ট আর ট্যাগের মধ্যে পার্থক্য। তার মানে এইটুকু অংশটুকু আপনি কি বলতে পারবেন? ট্যাগ বলতে পারবেন, কিন্তু এলিমেন্ট বলতে পারবেন না। এইটুকু অংশ, এইটুকু অংশকে আপনি ট্যাগ বলতে পারবেন, কিন্তু এলিমেন্ট বলতে, লাইক আপনি এই যে এইটুকু অংশ, এইটুকু অংশকে আপনি কি বলতে পারবেন? ট্যাগ বলতে পারবো। হ্যাঁ, কি ট্যাগ? ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ। কার ওপেনিং ট্যাগ? পির। পির ওপেনিং ট্যাগ। আচ্ছা, এখন এসে এইটুকু অংশকে আপনি কি বলতে পারবেন? ক্লোজিং ট্যাগ। পির ক্লোজিং ট্যাগ, পির ক্লোজিং ট্যাগ। তাই না? জি। এখন দুইটা যখন একসাথে থাকলো এবং ভিতরে যদি কিছু থাকুক বা না থাকুক, ভিতরে যদি কিছু থাকে সেটাকে আমরা নাম দেব কন্টেন্ট, কন্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, কন্টেন্ট থাকুক বা না থাকুক এই দুইটা জিনিসকে একত্রে বলা হয় পি এলিমেন্ট, তখন কিন্তু পি ট্যাগ বলা যাবে না। অনেকে ট্যাগ এবং এলিমেন্ট একই ক্ষেত্রে ইউজ করে বা একই মনে করে, ঠিক আছে? এটা অনেক ভালো ভালো ডেভেলপারও এই বিষয়ে একটু কনফিউজড হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা আশা করি যে আপনার ক্লিয়ার হয়েছেন। আমি আর একটা উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি মনে করেন আর একটা ট্যাগের কথা আপনাদের পরিচয় করে দিই। এরকম দেখেন 142টা ট্যাগের মধ্যে আমাদের লাগবে কয়টা? 30-32টা, ঠিক আছে? আপনি যখন এক্সপিরিয়েন্স ডেভেলপার হয়ে যাবেন তখন আপনার কিন্তু এই 30-32টার বেশি লাগবে না। তাহলে 30-32টার মধ্যে আপনি কয়টা ট্যাগ শিখে ফেললেন এই মুহূর্তে? অলরেডি একটা ট্যাগ শিখে ফেলছেন, সেটার নাম কি? পি ট্যাগ। পি ট্যাগ। এখন আমরা আরেকটা ট্যাগ শিখব, সেটার নাম হচ্ছে ডিফ ট্যাগ। তো সিস্টেম একই রকম, ডিফ এই ডিফ, তাহলে এইটাকে কি বলে বলেন তো? ডিভের ওপেনিং ট্যাগ। ডিভের ওপেনিং ট্যাগ, রাইট। এটাকে বলা হয় ডিভ কি? ওপেনিং ট্যাগ। এই যে এটাকে ক্লোজিং ট্যাগ। ডিভের ডিভের ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ। আগে ছিল পি, তো নামটা পরিবর্তন হলে কিভাবে? এর ভিতরে যে নামটা থাকবে, ঠিক আছে? আর এই দুইটা জিনিস একত্রে কি বলা হচ্ছে? ডিভের এলিমেন্ট। ডিভ এলিমেন্ট। ডিভ এলিমেন্ট, রাইট। এই তো সুন্দর। তো এখান থেকে মনে করতে পারেন, অনেকে আবার ভাবতে পারেন যে লিটন ভাই আগে থেকে হয়তো মানে জানে নাকি। আমি কিন্তু র্যান্ডমলি মানুষকে চুজ করি, ঠিক আছে? এক একদিন এক একজনকে, এইটা কোনো ইয়া না, ঠিক আছে? আমার হ্যাঁ, কথা আমি হচ্ছে আপনার ওই প্লে লিস্টটা দেখছিলাম আর কি। হ্যাঁ, আমি একবার। আমি যদি কাউকে অ্যাবসোলিউট একদম শূন্য থেকেও আজকের এই ক্লাসটা করে থাকেন বা আগের ক্লাসটা থেকে করে থাকেন, তাহলেও আপনার এটা না বোঝার কিছু নেই, তাই না? না বোঝার কি কিছু আছে বলেন তো? না ভাইয়া, সহজই লাগতেছে। এক্কেবারে মানে ইয়ে থেকে বুঝিয়ে দিলাম। সো এলিমেন্ট কি, ট্যাগ কি, এটা আপনাদের
আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং আমি এখানে ফিগারও দিয়ে দিছি। সো এখানে দেখেন লেখাই আছে ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে ডিফারেন্সটা কি? ক্লোজিং ট্যাগে যেটা হয় সর্বক্ষেত্রেই আপনার লেস দ্যানের পরে একটা ব্যাকস্ল্যাশ থাকবে, বুঝছেন? এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো চলেন এবার আমরা আবার হচ্ছে ওই বয়লার প্লেটটা বোঝার ক্ষেত্রে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ১ নাম্বার লাইন আমরা বুঝতে পারছি। ২ নাম্বার লাইন হচ্ছে বললাম যে কন্টেইনার, হ্যাঁ? মানে HTML এর ভিতরে দেখেন তো, HTML এর এটা হচ্ছে ওপেনিং, আর HTML এর ক্লোজিং কোথায় দেখেন তো? HTML এর শেষে। ওপেনিং কত নাম্বার লাইনে? 2 নাম্বার, ২ নাম্বার লাইনে। আর HTML এর ক্লোজিং কয় নাম্বার লাইনে? 11 নাম্বার। ১১ নাম্বার। এই পুরো জিনিসটা, এর ভিতরের যে জিনিসটা, HTML এর ভিতরে যে জিনিসটা রয়েছে, এটাকে আমরা কি বলবো? কন্টেন্ট এই কার কন্টেন্ট? HTML এর। রাইট, কারণ এটা HTML এর ভিতরে আছে, ঠিক আছে? মানে আপনি পুরো এই যে এত বড় জিনিসটা যে আছে, এই পুরো জিনিসটাকে একটা ছোট্ট জিনিস কল্পনা করেন, মানে লাইক এরকম HTML, হ্যাঁ? এই যে আমি ব্র্যাকেট দিছি, এই পুরো জিনিসটাকে আমি এক্স মনে করলাম, এক্স HTML, এভাবেই তো আছে, এই পুরো জিনিসটা এক্স। তাহলে এক্সটা হচ্ছে এর কন্টেন্ট। তার মানে কি? এই এক্সটা হচ্ছে মানে আপনি যত HTML এ যত কোডই লেখেন না কেন, সব কোডই আপনার এই HTML এর কন্টেন্ট আকারে থাকবে, ঠিক আছে? HTML এর কি আকারে থাকবে? কন্টেন্ট আকারে। কন্টেন্ট আকারে থাকবে, মানে সমস্ত কোডই HTML এর ভিতরে থাকতে হবে, আদারওয়াইজ এটা হবে না। এই জন্য HTML কে বলা হচ্ছে কন্টেইনার, HTML কে বলা হচ্ছে কন্টেইনার। HTML এলিমেন্টকে বলা হয় কন্টেইনার অফ দ্য মানে হোল যে HTML ডকুমেন্ট আছে এইটার আর কি। দেখেন এইটার কিন্তু কোনো এন্ডিং বা ক্লোজিং মানে নাই, এই ডক টাইপ, এটা কিন্তু মানে একাই 100 আর কি। ওটা জাস্ট খালি রিপ্রেজেন্ট করছে কি, যে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে এটা একটা HTML ডকুমেন্ট, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, সো আপনারা মনে করতে পারেন এটা তো পাশাপাশি, এটা আবার এখানে কেন? একই কথা। আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি HTML, এখানে x লিখি, আর এখানে যদি HTML লিখি, একই কথা, সেম। অ্যাকচুয়ালি এক্স দ্বারা হচ্ছে আমি এই যে পুরো জিনিসটা বুঝাইছি, ঠিক আছে? আমি একটু আগে বলছি যে কন্টেন্টের মধ্যে কি থাকতে পারে, কন্টেন্টের মধ্যে টেক্সট থাকতে পারে, ঠিক আছে? কন্টেন্টের মধ্যে ইমেজ থাকতে পারে, কন্টেন্টের মধ্যে মানে এর ভিতরে আর কি, হ্যাঁ? এর ভিতরে আপনার হচ্ছে যে অন্য একটা ট্যাগ এলিমেন্ট থাকতে পারে। আমাদের এখানে কিন্তু সেই ঘটনাই ঘটছে। দেখেন, আমাদের এখানে এই HTML এর ভিতরে আবার হেড এলিমেন্ট আছে, ঠিক আছে? হেডের মধ্যে আবার বডি, সরি হেডের মধ্যে না, হেডের মধ্যে আবার এগুলো আছে, আর বডি তো আলাদা, ঠিক আছে? তাহলে HTML এর ভিতরে বেসিক্যালি আমাদের 2টা ট্যাগ আছে, ঠিক আছে? ভিতরের কথা আমি বাদ দিলাম, মনে করেন এই মেটা ফেটা এগুলো নাই। তাহলে HTML এর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে আমরা যদি একটু চিন্তা করি, HTML এই জিনিসটা কি এটা আপাতত জানার দরকার নেই, মনে করেন এটা নাই, ঠিক আছে? HTML, আর আমাদের নিচে এখানে এই HTML এর এন্ডিং হয়েছে, তাই না? তো HTML এর ভিতরে কি আছে বলেন তো? আমাদের আছে হেড, হেডের দেখেন ওপেনিং আছে, হেডের ক্লোজিং আছে। তাহলে হেডের ওপেনিং আছে, হেডের ক্লোজিং আছে, এর ভিতরে কন্টেন্ট আছে, থাকুক। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বডি, BODY, বডি। এবং বডিরই হচ্ছে HTML এর ভিতরেই কিন্তু এটা ক্লোজিং আছে, তাই না? বডি তাহলে HTML এর এই ভিতরে যে দুইটা জিনিস আছে,
দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে হেড এলিমেন্ট আর একটা হচ্ছে বডি বডি এলিমেন্ট। এলিমেন্ট। হ্যাঁ, কেন এলিমেন্ট বললাম বলেন তো? কারণ দুইটা জিনিস একসাথে বুঝাইছি আমি বলার ক্ষেত্রে, এই জন্য এটাকে আমরা এলিমেন্ট বললাম। তো যখন কেউ কারোর ভিতরে থাকে তখন তাদেরকে বলা হয় এর চাইল্ড, মানে সন্তান। HTML এর চাইল্ডকে তাহলে হেড এবং হেড, এবং বডি। এবং হচ্ছে বডি, তাই না? দুইটাই জি। কিন্তু HTML এর চাইল্ড। আবার অপর দিকে উল্টাভাবেও বলতে পারেন যে হেডের প্যারেন্টকে বা পিতাকে HTML, HTML। আবার বডির প্যারেন্টকে HTML। বুঝতে পারছেন কি বিষয়গুলো? জি ভাইয়া, বুঝতে পারছি। যে যার ভিতরে থাকবে, ভিতরে যে আছে তাকে বলা হচ্ছে চাইল্ড, আর যে উপরে আছে, উপর লেভেল এক লেয়ার উপরে আছে, তাকে বলা হচ্ছে প্যারেন্ট। Parent। আচ্ছা, এখন এগুলো আস্তে আস্তে একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন, এগুলো নিয়ে ওরিড হবেন না, প্রথমে কেউ কঠিন মনে করবেন না, খুব সহজ এগুলো। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে 1 নাম্বার যেটা, এটা তো আমরা জানি HTML হচ্ছে কন্টেইনার, মানে সমস্ত HTML কোড এর ভিতরে থাকে। হেড এবং বডি এই দুইটা জিনিস নিয়ে জানার বিষয়, তাই না? হেড, আসলে হেডের ভিতরে যেটা থাকে, এই যে দেখেন হেড হচ্ছে এই পর্যন্ত। তো হেডের ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় মেটা ইনফরমেশন, এবং এই জিনিসটা অতিরিক্ত কিছু তথ্য ব্রাউজারকে দেয়। কাকে দেয়? ব্রাউজারকে। ব্রাউজারকে দেয়। এই যে মেটা ট্যাগ দিয়ে যে জিনিসগুলো আছে এগুলো ব্রাউজারকে বলে, মানে অতিরিক্ত ইনফরমেশন দেয়। ঠিক আছে, আপাতত এতটুকু জানবেন, এবং এই জিনিসটা এসইও এর ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। ঠিক আছে, তো এটা আমরা ডিপ ডাইভ করব না, যখন যেটা আমাদের ডিপলি ঢোকা দরকার বা ডিপলি জানা দরকার তখন আমরা ওই মুহূর্তে জানবো। আপাতত তাহলে কি জানলাম? হেডের মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আসলে ব্রাউজারকে এক্সট্রা ইনফরমেশন দেয়। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন দেয়, ইনফরমেশন। আর হেডের মধ্যে একটা জিনিস আছে, যেই জিনিসটার হেডের মধ্যে টাইটেল, হেডের ভিতরে দেখেন এই যে ভিতরে টাইটেল নামে একটা এলিমেন্ট আছে, যে টাইটেল এলিমেন্টের ভিতরে তো আমরা আসলে প্র্যাকটিস করার সময় বা কাজ করার সময় অনেক সময় ট্যাগ এলিমেন্ট দুইটা একই অর্থে ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি এক না। আমি নিজেও হয়তো মাঝে মাঝে বলে ফেলবো এইচটিএম টাইটেল ট্যাগ, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ট্যাগ এবং এলিমেন্ট দুইটা আলাদা কনসেপ্ট, যেটা আমি একটু আগে বুঝাইলাম। যাই হোক, এই যে টাইটেল এলিমেন্টের ভিতরে যেটা থাকবে, ডকুমেন্ট লেখা আছে না? জি ভাইয়া। এই ডকুমেন্টটাই দেখেন, একটা ওয়েবসাইটের এইখানে কি লেখা থাকবে সেটা ডিপেন্ড করে আপনি এই টাইটেল ট্যাগের এইখানে কি লিখছেন। সো টাইটেল ট্যাগের ভিতরে আপনি এখানে যা লিখবেন এখানে তাই দেখা যাবে। সো লেটস গো, আমরা একটু দেখি। এই সো আমি এখানে লিখলাম মাই ফার্স্ট ওয়েবসাইট। তো দেখেন তো আসে না? জি, আছে। এবং আমার কি কোনো কিছু রিফ্রেশ করা লাগছে? কিচ্ছু করা লাগে নাই, এটা অটোমেটিক্যালি চলে আসছে। কেন? ওই যে আপনার যে 8টা এক্সটেনশন, তার মধ্যে একটা এক্সটেনশন আছে লাইভ সার্ভার, দেখবেন ওইটা এক্সটেনশনটা ভিএস করে ইনস্টল করার ফলে এটা আমাদের অটোমেটিক্যালি চলে আসলো। এই জি। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। টাইটেলের মধ্যে যা লেখা যাবে সেটা আমরা এখন থেকে শিখে ফেললাম। আপনারা অনেক ওয়েবসাইটে দেখে থাকবেন যেখানে কিন্তু এটা লেখা থাকে। তো আমরা এটা কিন্তু শিখে ফেললাম যে এটা টাইটেল ট্যাগ বা টাইটেল এলিমেন্টের মধ্যে আমাদের দিতে হয়, যা লিখবো সেটাই এখানে দেখা যাবে। এইবার আসেন বডি ট্যাগ, ঠিক আছে, বা বডি এলিমেন্ট। তো বডি এলিমেন্টই অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল আপনার রোল প্লে করে। আপনি আপনার ওয়েবসাইটে যা যা দেখতে পান সব কিছু এই বডির মধ্যে লেখা থাকে। তার মানে আমরা যখন HTML নিয়ে কাজ করব, ঠিক আছে, আমরা যখন HTML নিয়ে কাজ করব তখন আমাদের প্রায় 98% কাজ থাকবে হচ্ছে কোথায়? বডি এলিমেন্ট। বডির মধ্যে। কারণ হচ্ছে আমরা তো কাজ করব আসলে এখানে যাতে কোনো কিছু দেখা যায়, তাই না? আর এখানে কোনো কিছু দেখাতে গেলে সব কিছু কোথায় লিখতে হয়? এই বডির ভিতরে লিখতে হয়, ঠিক আছে?
আদারওয়াইজ দেখা যাবে না। তার মানে আমাদের 98% HTML নিয়ে যখন আমরা কাজ করব 98% কাজ থাকবে বডির মধ্যে আমরা কি করলাম কি না করলাম সেই বিষয় নিয়ে। আর বাকি 2% হয়তো ওই যে বডি ছাড়া, যেমন এই যে টাইটেল অ্যাড করা, আপনার হেডের মধ্যে কিছু লিঙ্ক টিং আছে, সিএসএস এর সাথে লিঙ্ক আপ করা, ওগুলো আমরা সামনে শিখবো আর কি, ঠিক আছে। বাট মনে রাখবেন এই বডি তাহলে আমাদের মেইন কনসার্ন। এতক্ষণ এই যে টিকমিক মারলাম এসব আসলে কিছুই না, আমাদের মেইন কনসার্ন তাহলে কি, বডি। এই বডির মধ্যে আমরা যা লিখবো সেটাই আসলে আপনার আমার ওয়েবসাইটে দেখা যাবে। ওকে, ওকে। সো চলেন আমরা হচ্ছে একটা দুইটা ট্যাগ একটু শিখে ফেলি। আমরা অলরেডি বেশ কয়েকটা ট্যাগ শিখে ফেলছি। আমরা বলছি যে 30-35টা ট্যাগ মাত্র লাগে, তার মধ্যে কিন্তু আমরা অলরেডি 3-4টা শিখে ফেলছি। তো আমরা প্রথম আজকে যেহেতু আমাদের প্রথম ফার্স্ট ওয়েবসাইট আমাদের, তো আমি ধরেন আপনাদের একটা ট্যাগ শিখাবো যে ট্যাগের নাম বলা হয় হেডিং ট্যাগ, ঠিক আছে। কি নাম? হেডিং ট্যাগ। হ্যাঁ, হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ আছে হচ্ছে 6টা, H1 থেকে H2, H3 এভাবে করে H6 পর্যন্ত, ঠিক আছে। হেডিং জিনিসটা কি, আপনি যখন একটা ওয়েবসাইট বা কোথাও একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন দেখবেন ওয়েবসাইটে কিছু কিছু ফন্ট থাকে অনেক বড় বড় ফন্ট থাকে না। জি ভাইয়া। হ্যাঁ, এই বড় ফন্টের জন্য আপনি হেডিং ট্যাগগুলো ইউজ করতে পারেন। যেমন আমি আপনাদের একটু দেখাই, ট্যাগ বলছিলাম না, ভিএস কোডের আরেকটা সৌন্দর্য হচ্ছে আপনি যখন এইসন লিখবেন কিবোর্ড থেকে, এইসন লিখলেন, দেখেন সাথে সাথেই এইসন লেখার পরে আপনি এখানে দেখেন একটা রিকমেন্ডেশন দেখতে পাবেন। আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করলেও এইসন ট্যাগটা চলে আসবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন তাহলেও চলে আসবে এই যে এইসন। হ্যাঁ, আপনার কিন্তু ম্যানুয়ালি লিখতে মানে হবে না। এইসন ট্যাগের মধ্যে আপনি যদি লেখেন যে we are learning from কোড জগৎ, এই যে দেখেন আমাদের ফার্স্ট ওয়েবসাইটে ফার্স্ট টেক্সট চলে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে এইসন। আমি যদি সেম জিনিসটা H2 লিখি, সেম টেক্সট, কিন্তু দেখেন এটা কিন্তু একটু ছোট হয়ে আসে, তাই না? জি। হ্যাঁ, আমি যদি হচ্ছে H3 মধ্যে লিখি সেম জিনিসটা, মনে করেন এটা হলো H3 মধ্যে লিখলাম, এটা লিখলাম হচ্ছে H4 মধ্যে, দেখেন সেম জিনিস। আমি একটু মানে এই ব্রাউজার ইয়াটা একটু বড় করি যাতে আপনাদের দেখতে সুন্দর মনে হয়। দেখেন, সো এই সনটা হচ্ছে আমাদের একটা বড় টেক্সট দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে হেডিং ট্যাগ বা হেডার ট্যাগ, আপনি যেটাই বলেন না কেন। হেডার বলা ঠিক হবে না, হেডিং বলাটাই পারফেক্ট হবে, কারণ হেডার নামে আলাদা ট্যাগই আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে হেডিং ট্যাগের মধ্যে আমরা কি করি, টেক্সট রাখি বা বিভিন্ন ইয়া করি, এবং সেই টেক্সটগুলো আমরা যত বড় রাখতে চাই সেটার উপর ডিপেন্ড করে আমরা H1 ইউজ করব নাকি H2 ইউজ করব নাকি H3 ইউজ করব, সেটা হচ্ছে আমাদের নির্ধারণ করতে হবে। আচ্ছা, তো বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। এবং এই যে আমরা লিখলাম, আমি কি কোনো সেভে ক্লিক করছি? আমি না কন্ট্রোল এস ক্লিক করছি, না এখানে রিলোড দিছি, কিচ্ছু করিনি, অটোমেটিক্যালি এটা চলে আসছে। এবং এই জিনিসটা আসছে দুটা জিনিসের কারণে, একটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার এক্সটেনশন ইনস্টল করার কারণে, আর আরেকটা হচ্ছে যে আমরা ওই যে সেটিংয়ে গিয়ে আফটার ডিলেটা মানে ইয়ে করলাম না, ওইটার কারণে। ভাই আর একটা বিষয় কনফিউজড এখানে। হুম। H3 যে আপনি লিখলেন তখন তো একটা লিখলেন, অন্যটা তো লিখলেন, ওটা অটোমেটিক হয়ে গেল কিভাবে? এটা ভিএস কোডের ইয়েটা, এটা ভিএস কোড অটোমেটিক্যালি করে ফেলে। আপনি যখন একটা এডিট করবেন আর একটা অটোমেটিক্যালি, কারণ ওপেনিং এডিট করা মানে তো ক্লোজিংটাও চেঞ্জ করা, তাই না?
মানে এটা H3 থাকবে আর এটা H4 থাকবে, এরকম কি কখনো হবে? না। হবে না। তো এটা লিখবেন, এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা জিনিস, হ্যাঁ, আমি একটা শর্টকাট এখানে ইউজ করছি, যেটা আপনাদের একটু, আপনারা চাইলে হচ্ছে মনে রাখতে পারেন। সেটা হচ্ছে যে দেখেন, একই টাইপের জিনিস যদি আপনি নিচের লাইনে লিখতে চান, আপনি মনে করেন একটা কাজ করতে পারেন, এইভাবে করে কপি করলেন, কপি করে ইন্টার প্রেস করলেন, এরপরে পেস্ট করলেন। এই জিনিসটা কিন্তু অনেকটা সময় লাগলো। বাট আমি দেখেন জাস্ট এই লাইনটা আমি হুবহু নিচে কপি করব, তাহলে দেখেন কত দ্রুত আমি করে ফেললাম। এটা কিভাবে? আপনি শিফট অল্টার চাপ দিয়ে, আপনি কিবোর্ড থেকে শিফট অল্টার চাপ দিয়ে ধরে থাকবেন, ধরে থেকে কিবোর্ডের ডাউন যে বাটনটা সেটা প্রেস করবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি ধরে আছি, ধরে আমি এখন ডাউন প্রেস করতেছি, দেখেন এই যে কতগুলো হয়ে গেল, এই যে দেখেন। ঠিক আছে, সো এটা অনেক সময়, এই শর্টকাটটা অনেক সময় কাজে লাগে। হ্যাঁ, তো আমরা তাহলে হেডিং ট্যাগগুলো শিখলাম, মানে 6টা ট্যাগ, কিন্তু আমাদের আরও 6টা ট্যাগ শেখা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা শিখবো আর একটা ট্যাগ, যেটা একটু আগে আমরা ওই যে এলিমেন্ট শেখার ক্ষেত্রে আমরা বলছিলাম, সেটা হচ্ছে পি ট্যাগ। তো পি লিখে যদি আপনি ইন্টারপ্রেস করেন, তাহলে দেখেন সবগুলো ট্যাগের ক্ষেত্রে খেয়াল করেন ওপেনিং আছে, ক্লোজিং আছে। তাহলে এইটুকুকে বলা হচ্ছে ওপেনিং, যেটা একটু আগে আমরা আলোচনা করছি, তাই না? এইটুকুকে বলা হচ্ছে কি ট্যাগ বলেন তো? ওপেনিং ট্যাগ। হ্যাঁ, কার ওপেনিং ট্যাগ? এর একটা নাম আছে, H1 এর। H1 হ্যাঁ, ওপেনিং H1 ট্যাগ। এর ওপেনিং ট্যাগ, আর এটা, H1 এর ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, আর এই যে ওপেনিং, ক্লোজিং এবং কন্টেন্ট, এই তিনটা জিনিস মিলে কি হলো? এলিমেন্ট। এলিমেন্ট, রাইট, H1 এলিমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। একইভাবে বাকিগুলোর ক্ষেত্রেও বিষয় ইয়াটা সত্য। এখন পি, তো পির জিনিসটা কি? পি হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের প্রথম যে লেটারটা, সেই পি থেকে অ্যাকচুয়ালি পিটা মানে ইয়াটা নেওয়া। ঠিক আছে, তো পির মধ্যে অ্যাকচুয়ালি আপনি যদি হচ্ছে কোনো টেক্সট লেখেন, এটা মোটামুটি হ্যাঁ, একই ইয়াতে থাকবে। পির কোনো P1 P2 এরকম কোনো টাইপের কোনো বিষয় নাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ধরেন এখানে আমরা লিখলাম প্রোগ্রামিং ইজ ফান। তো আমরা এটা লিখলাম, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। এবং একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন হেডিং টেডিং এসব লিখি, এই জিনিসগুলো কিন্তু বাই ডিফল্ট যতগুলো আমাদের হেডিং ট্যাগ আছে, আমাদের হেডিং ট্যাগ কয়টা আছে বলেন তো? 6টা। 6টা। এমসিকিউতে কিন্তু এইসব ছোট ছোট জিনিস আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। আমাদের হেডিং ট্যাগ আছে 6টা, H1 থেকে H6। H6 পর্যন্ত। 6টা হেডিং ট্যাগ আছে। তো আমরা যেটা করব যে সরি, 6টা, হ্যাঁ 6টা হেডিং ট্যাগ, প্রত্যেকটা হেডিং ট্যাগের মধ্যে যে টেক্সটই লেখেন না কেন, সবগুলা বাই ডিফল্ট বোল্ড থাকে। বাই ডিফল্ট কি থাকে? বোল্ড। বোল্ড, মানে একটু মোটা থাকে। দেখেন তো, আমরা পি ট্যাগের মধ্যে যেটা লিখছি, এটা কিন্তু এরকম একটু বেশি মানে কালো না। ঠিক আছে, বাট এগুলো দেখেন মানে বোল্ড হয়ে আছে। ঠিক আছে, এটাকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষায় বোল্ড। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পি ট্যাগও শিখলাম। পি ট্যাগের মধ্যে আমরা এটা মানে একটা টেক্সট লিখলাম। সবগুলো ট্যাগের মধ্যে আমরা কি লিখলাম? টেক্সট লিখলাম। তাহলে ধরেন এটাই আমাদের প্রথম ওয়েবসাইট, এবং ওয়েবসাইটটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে, বা আমরা মনে করেন যে আহ, এই তো, আচ্ছা এটাই থাকুক। হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। ঠিক আছে, বা আপনি চাইলে আমরা আমাদের রেকর্ডেড ক্লাসে আমি দেখাইছিলাম আচ্ছা, রেকর্ডেড ক্লাসে দিক কি দেখাইছে ওটা কোনো বিষয় না, আমি এখন এখন আবার একটু দেখাই দিচ্ছি। মনে করেন আপনি এই সনের মধ্যে লিখলেন যে লাইক একটা ট্যুরিস্ট স্পটের কথা চিন্তা করেন, এবং সেটা সম্পর্কে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। মনে করেন কক্সবাজার। ঠিক আছে, কক্সবাজার। হ্যাঁ, তাহলে এটা আমি বড়
ইয়াতে লিখলাম। আর প্যারাগ্রাফে কি লিখবো? কক্সবাজার সম্পর্কে একটু ইনফরমেশন, ঠিক আছে? কক্সবাজার সম্পর্কে কিছু ইনফরমেশন, তাহলে আমি সেটা একটু কোথাও থেকে নিয়ে আসি, কিছু ডেমো টেক্সট নিয়ে আসি। ধরেন কক্সবাজার সম্পর্কে একটা মোটামুটি একটা কি দিচ্ছে আমাদের, একটা প্যারাগ্রাফ দিচ্ছে। আমি এটা কপি নিয়ে করলাম এবং এটা পির মধ্যে আমি পেস্ট করে দিলাম। এই তাহলে দেখেন আমাদের কক্সবাজার এবং কক্সবাজার সম্পর্কে আমাদের একটা লেখা চলে আসলো। পাশাপাশি আর একটা টুরিস্ট প্লেসের কথা কেউ বলেন? সিলেট। সিলেট। ওকে, ফাইন। তো আমরা তাহলে সিলেটকেও আমরা কিসের মধ্যে রাখতে পারি? এই সনের মধ্যে রাখতে পারি। তাহলে সিলেট। তো একইভাবে আমি হচ্ছে, আচ্ছা এখানে সিলেট সম্পর্কে আমি পেয়ে গেছি। তো এটাও আমি জেনারেট করলাম, ঠিক আছে? আচ্ছা, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা আমি কোথায় পেলাম, এটা তো আমি চ্যাট জিপিটি থেকেও নেইনি। আচ্ছা, আমার ভিএস কোডে একটা এআই ইনস্টল করা আছে, যেটা আমার কাজের জন্য আমার ডেভেলপার এক্সপিরিয়েন্সটা মানে আরেকটু এফিশিয়েন্ট করার জন্য অ্যাকচুয়ালি আমি সেই এআইটা এখানে ইন্টিগ্রেট করে রাখছি। বাট এটা আমি, আপনারা জাভাস্ক্রিপ্ট শেষ হওয়ার আগে এটার নাম আমি কোনোদিনও বলবো না, কারণ এটা আপনাদের ক্ষতি করবে। কি করবে? ক্ষতি করবে। ক্ষতি করবে। কিভাবে ক্ষতি করবে? আপনি যখন নিজের হাতে, কারণ আপনি তো এখনো এক্সপিরিয়েন্সড হননি, আপনি যখন বিগিনার অবস্থায় একটা এআই ইউজ করবেন, মানে এআই বলতে ভিএস কোডের মধ্যে এআই, তখন হবে কি যে আপনাকে এইসব সাজেস্ট করে দিবে, আপনি জীবনেও হাতে কোড লিখবেন না, আপনার আসলে নলেজটা থাকবে খুব কম। এই কারণে প্রাথমিক অবস্থায় আমি রেকমেন্ড করব আপনারা নিজেরা কোড লিখবেন, হাতে লেখে লেখে কোড লিখবেন, ঠিক আছে? যেটা আপনার ইয়েটা বাড়াবে। যখন আপনি একজন এক্সপিরিয়েন্সড একজন ডেভেলপার হয়ে যাবেন, তখন আপনি ইয়ে করবেন, এআই ইউজ করবেন, সমস্যা নেই। এই জন্য আমি আমি আপনাদেরও বলে দেব, জাভাস্ক্রিপ্ট শেষ হলেই বা জাভাস্ক্রিপ্টের মাঝামাঝি সময়ে এসে বলে দেব যে আমি কি ইউজ করি বা আপনাদের কোনটা ইউজ করা উচিত, এগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ। যাই হোক, এই যে দেখেন আমাদের কিন্তু একটা মানে খুবই সুন্দর কোনো ওয়েবসাইট হয় নাই, কিন্তু হয়েছে মোটামুটি একটা সুন্দর একটা হয়েছে আমাদের প্রথম ওয়েবসাইট, জীবনের প্রথম ওয়েবসাইট। তো আমি চাইবো আপনারা ডিসকাশনে আননেসেসারি কথাবার্তা না বলে, কেউ কোনোটা প্র্যাকটিস করছেন, ঠিক আছে, ভিডিও টিডিও দেখে সেইগুলো আপনারা ইয়া করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, তো সেখানে শেয়ার করতে পারেন যে হ্যাঁ আমি এটা করছি, তো অনেকে সেটা ইন্সপায়ারেশন পাবে। বাট হয়তো কেউ দু একজন একটু আগে থেকে বেশি কিছু জানেন, তারা এক্সট্রা কোনো কিছু পোস্ট করেন না, এতে অনেকে ডিমোটিভেটেড হয়, ভাবে যে আহারে ওরা তো অনেক দূর আগে গেছে, আমার দ্বারা মনে হয় সম্ভব না। এটা আসলে একটা ভুয়া কথা, ঠিক আছে? সবার দ্বারাই সম্ভব যদি লেগে থাকেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের মতো প্রথম ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম। এবং আমি অ্যাকচুয়ালি চাইলে আরও আজকে ইয়ে করতে পারতাম, কিন্তু আমি যেটা বলতেছি যে প্রথম দুই একটা ক্লাসে আমি আপনাদের এত বেশি প্রেশার বা এত বেশি আমি স্পিডে যাব না, কারণ আমি চাচ্ছি যে একদম বিগিনার যারা সবাই মানে একটু ভালো করে ইয়ে করবেন, বাসায় প্র্যাকটিস করবেন এবং সেই অনুযায়ী আগাবেন, আমার সাথে সাথে ইয়ে করবেন। কারণ আপনারা যখন মোটামুটি সব কিছু বুঝে যাওয়া শুরু করবেন, তখন যদি আমি হালকা একটু স্পিডে আগাই, সেটাও কিন্তু আপনার জন্য কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি কক্সবাজার দিয়ে করছি, আপনারা অন্য কিছু দিয়ে করেন। হ্যাঁ, যেভাবে খুশি আপনারা নিজেদের মতো করে করবেন। আরেকটা জিনিস, অনেক সময় আপনারা হচ্ছে যে জাস্ট টেলিগ্রাম গ্রুপে পোস্ট না করে আপনি যদি ভালো কিছু তৈরি করতে পারেন, তাহলে আমাদের যেটা পাবলিক একটা গ্রুপ আছে, যদিও গ্রুপের নাম প্রাইভেট, কিন্তু সেটা পাবলিক, আমাদের স্টুডেন্ট নন স্টুডেন্ট সবাই আছে, ঠিক আছে? এটা হচ্ছে কোড জগৎ প্রোগ্রামিং কমিউনিটি, এই গ্রুপটা। এই যে দেখতেছেন এখানে আমাদের স্টুডেন্টরাও আছে, আমাদের যারা স্টুডেন্ট ভর্তি হয়নি অনেকে এরকমও আছে। তো এই যে দেখেন অনেকে এখানে অনেক কিছু শেয়ার করে, তো আপনারাও চাইলে কোনো প্রজেক্ট করলে সেটা ইয়ে করতে পারেন।
এই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিলাম, যাতে যারা এখনো জয়েন হননি জয়েন হয়ে থাকতে পারেন। আমাদের মেইন ক্লাস আজকের মতো শেষ। এখন বলেন, কারো যদি কোশ্চেন থাকে আস্তে আস্তে করে হ্যান্ড রাইজ করেন, আমি একজন একজন করে ডাকবো। পাওয়া যাচ্ছে না। এরপরে আসেন হচ্ছে নাজমুল হুসাইন হৃদয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে এখানে আপনি যে 8টা এক্সটেনশনের কথা বললেন, হুম। এক্সটেনশন গুলোর নামগুলো কোথায় পাবো? এই যে গিটহাব ডকুমেন্টেশনে পাবেন, যেটা অলরেডি লিঙ্কটা দেওয়া আছে? হ্যাঁ প্রথম ক্লাসেই দিয়ে দেওয়া হয়েছে। ওখানে গেলে পাওয়া যাচ্ছে তাইলে? হ্যাঁ নোটিসে গেলেই পাবেন। আচ্ছা ঠিক আছে। জি। ওই যে আপনি যে বললেন না যে ভিএস কোডের সেটিং এ যে একটা অপশন অন করতে হবে অটো ডিলে, হুম। এই অপশনটা আমার কেন জানি ওপেন হচ্ছে না, মানে চালু হচ্ছে না, বারবার আবার অপে আইসা যাইতেছে। স্ক্রিন শেয়ার করেন। জাস্ট স্ক্রিন শেয়ার কি অফ? এলাও না, নট এলাও। আচ্ছা হ্যাঁ স্ক্রিন শেয়ার এখন করেন। এখন চলো, হ্যাঁ হইছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা। জি। ওকে, তো আমি সেটিং এ ঢুকলাম। তো হুম এখানে এই অপশনটা অফ আছে, এখানে আমি দিয়া আফটার ডিলে দিলাম, হুম হুম। কিন্তু এখানে আবার কি জানি হইলো, অটোমেটিক দেখেন আবার অফ হয়ে যাবে। আপনার দাঁড়ান নিচে কি লেখা আছে? আনাবল টু রাইট ইনটু ইউজার সেটিং, কারেক্ট এরর ওয়ার্নিং ইউনিট। আচ্ছা আমার ইয়াটার কারণে দেখা যাচ্ছে না পুরোটা। হ্যাঁ আচ্ছা দাঁড়ান। ওপেন enable to write it, please open the user setting to correct error and warning. আপনার কি ইউজার দিয়ে লগ ইন করছেন ভিএস কোড? বুঝলাম আপনি না। কতদিন আগে ইনস্টল করছেন? করছি 2-3 দিন আগে, কিন্তু মানে চালাই নাই। আচ্ছা ওই যে ডান সাইডে উপরে দেখেন ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক সেটিং, এটাতে ক্লিক করেন তো। হ্যাঁ সাইন ইন অপশনে ক্লিক করেন। উপরে 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 ডান সাইডে। হ্যাঁ সাইন ইন উইথ গিটহাব। আপনার কি গিটহাব অ্যাকাউন্ট করা আছে? না, মাইক্রোসফটে লগ ইন করা আছে? মেবি না। ভালো হয়তো গিটহাব দিয়ে করলে, আচ্ছা সমস্যা নেই, মাইক্রোসফট দিয়ে করতে পারেন। মাইক্রোসফট অ্যাকাউন্ট তো মেবি নাই। আচ্ছা তাহলে আপনি এখানে যেভাবে দেখানো হলো আপনি এটা লগ ইন করবেন, করে দেন হচ্ছে তখন আপনার হবে। ঠিক আছে, আপনার কোনো অ্যাকাউন্টে লগ ইন করা নেই, দ্যাটস ওয়াই মানে ইস্যুটা হচ্ছে। কোনো একটা অ্যাকাউন্টের সাথে অ্যাড করলে অ্যাড ঠিক করতে হয়ে হবে, যাবে। রাইট। হ্যাঁ সেটা গিটহাব, তবে আমি রেকমেন্ড করবো গিটহাবের সাথে করলে সেটা ভালো। ঠিক আছে, আপনি আচ্ছা, গিটহাবের যদি সাথে করেন। পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে সাপোর্ট সাপোর্ট মেন্টরের সাথে ক্লাসে, কথা হ্যাঁ হ্যাঁ আপনি সাপোর্ট ক্লাসে দেখেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে আব্দুর রহমান। আচ্ছা নাই। মোহাম্মদ এপিক। হ্যালো। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে অনেকে দেখছি ক্লাস চলাকালীন সময়ে অনেকে প্রশ্ন করে। আসলে জি জি আমার মনে হয় এই সময় প্রশ্ন না করিয়া আমার মনে হয় শোনাটাই সবচেয়ে উত্তম আর দেখাটা। জি যেহেতু আমি আমাদের সাপোর্ট সেটা ক্লাস আছে, সাপোর্ট ক্লাস আছে, যাদের প্রশ্ন থাকবে বা বোঝার সমস্যা হবে সেটা সাপোর্ট ক্লাসে মনে হয় এটা ডিসকাস করলে ভালো হয়। আর সেকেন্ড টাইম হলো অনেকেই মোবাইলের মধ্যে ক্লাস করতেছে, কিন্তু মোবাইলে কিন্তু অনেক সময় স্ক্রিনটা আদি টান দিলে কিন্তু জুম হইতেছে। এক ভাই মনে প্রশ্ন করছিলেন যে আপনাদের যে HTML বা ওই যে ছোট ছোট যে লেখাটা ওইটা দেখা যাইতেছে না, ওইটা আমার মনে হয় স্ক্রিনের মধ্যে হাত দিয়ে জুম করলে কিন্তু ওইটা দেখা যায়। আচ্ছা আচ্ছা আপনার 2 নম্বর পয়েন্টটা ঠিক আছে, অতটা ইয়া না, বাট 1 নম্বর পয়েন্ট যেটা বলছেন হ্যাঁ সেটা আমরাও বারবারই বলি যে
আপনাদের সাপোর্ট ক্লাস তো আছেই, এমনকি আপনারা যদি এই যে এখনো আপনারা যদি ক্লাসের টাইমে কোনো জি একটা জিনিস যদি বুঝতে না পারেন, আপনি নোট ডাউন করে রাখবেন যে ক্লাস শেষে স্যার তো আমাদের সময় দেবে, আমি কিন্তু ক্লাস অফ করে দিইনি। জি জি, কারণ হ্যাঁ, ওই সময়ে ওই প্রশ্নটা করা যায়, করা যায়, যে রাইট। ক্লাস চলাকালীন সময় যখন এই প্রশ্নটা করি তাইলে তো আমাদের ক্লাসের যে হ্যাম্পার হয়। হ্যাম্পার হইতেছে। হ্যাঁ, এটা আমি কারণ আমরা তো ক্লাস নেই, আমরা জানি এই যে এই হ্যাম্পারটা হয়। এজন্যই সবসময় জি আপনাদের বলে আসি, বা প্রথম ক্লাসে কিন্তু অলরেডি আমি বলে দিছি এই বিষয়গুলো যে কিভাবে ক্লাস হবে, কিভাবে ক্লাস পরিচালিত হবে। বাট অনেকে দেখা জি জি। যায় একজনকে সুযোগ দিলে সব একসাথে এর আর সমস্যা ওই সমস্যা। যেহেতু আমাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসে একদিন একজনকে যে সুযোগটা দেওয়া হইতেছে, উনি ওই বিষয় নিয়ে ডিসকাস করুক, আর আমরা সবাই বাকি সবাই যদি এটা বিষয় জাস্ট খালি শুনি, আর প্রশ্নের যে সুযোগটা থাকতেছে ক্লাস শেষে, হ্যাঁ, তখন রাইট। হয়তো বা এই বিষয়টা কথা পাওয়া যায়। আমি এটাই বলতেছি যে এমন তো না যে ক্লাসেও সুযোগ থাকতেছে না, আমাদের সাপোর্ট ক্লাস তো আছেই, এছাড়াও ক্লাসেও কিন্তু আপনি কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে? সো এই কারণে মানে খুব বেশি ইয়া না হয়ে লাস্টের দিকে আপনি নোট ডাউন করে রাখতে পারেন যে হ্যাঁ, আমার এটা প্রবলেম, আমি লাস্টে স্যারকে কোশ্চেন করব। ব্যাস হয়ে গেল। এই যে এখন তো আমি কোশ্চেনের জন্যই বসে আছি। তাই না? জি জি, ওইটাই সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, জি, হ্যাঁ ভাই, ধন্যবাদ। এরপর সালাম আসেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এপিক, মোহাম্মদ এপিক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনতে ভাইয়া, পাচ্ছেন? আজকে আমার প্রশ্নটা হচ্ছে, আমি আইডিয়া আছে তাই? আজকে ক্লাস রিলেটেড না, বাট একটা জিনিস জানতে মক্কার দোকানটা খোলা আছে না বন্ধ? ইয়া আব্দুর রহমান, আপনি একটু মিউট হয়ে যান। জি জি। জি। হ্যাঁ, জি বলুন, বলুন ভাই। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমি তো ভাই মালয়েশিয়াতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। হুম, ওইখানে ভাই আমার যে প্রথম প্রোগ্রামিং ফান্ডামেন্টালে ওইখানে আমার জাভা দিয়ে শুরু করছে, জাভা স্ক্রিপ্ট এবং জাভা। হুম, হুম, হুম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি ওইখানে HTML করা শুরু করি তাহলে মানে আমি বুঝতেছি না এটা কিভাবে কি করবো, আপনার সাথে তাল মিলিয়ে জাভার কি এটা রিলেটেড কি না, একটা আমি জানতে চাইতেছি আর কি। আচ্ছা, খুব শর্টে বলি, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালো মতো শেখেন, অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা কোনো বিষয় না। ঠিক আছে? তো আপনি আপনার ওই কোর্সের ডিউরেশন কত? ৪ মাস সেমিস্টারে? আমার এটা অলরেডি আমার চলতেছে, বাট আমার নেক্সট মানে মার্চের সেমিস্টার ফাইনাল। মার্চের সেমিস্টার ফাইনাল। আচ্ছা, কি ল্যাঙ্গুয়েজ? জাভা? হ্যাঁ, জাভা। আমাদের আচ্ছা, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল শুরু হয়েছে জাভা দিয়ে। আর আমার ক্লাসে কি বলে উনি, আর মানে কিভাবে কি করতেছে আমার মাথার কিছু ঢুকে না, তারপর আপনার সাথে আপনার কোড জগতের সাথে ইন্ট্রোডিউস হওয়া আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আপনার কাজে লাগতো। আমরা যে জাভাস্ক্রিপ্ট শিখাবো, জাভাস্ক্রিপ্টটা যদি আপনি এখনই শিখতে পারতেন, বা আমরা যদি আমাদের কোর্সে এখনই শেখানো শুরু করতাম, তাহলে আপনার মনে করেন যে এটা আপনার জাভার ক্ষেত্রেও কাজে লাগতো। কারণ আপনি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট তো একই। কিন্তু আমরা তো HTML এখন শিখাচ্ছি। HTML এর পরে CSS শিখাবো। তারপরে জাভাস্ক্রিপ্ট শিখাবো। সরি, CSS এর ফ্রেমওয়ার্ক শিখাবো। এই জাভাস্ক্রিপ্ট আস্তে, আস্তে আপনার সেমিস্টার শেষ হয়ে যাবে। তো আপনি যেটা করতে পারেন, আপনি বুঝতে ইউটিউবে পারছি, but ভাইয়া হ্যালো ভাইয়া, আমি বলতেছি যে পরবর্তীতে আপনারা কি জাভা আমাকে শিখাবেন একটু ভালো করে, যে HTML এর পরে যে CSS প্লাস, CS প্লাস প্লাস, তারপর CS প্লাস প্লাস এর আপনার কি জানি ফ্রেম, তারপরে কি আমাদেরকে জাভা বা জাভা স্ক্রিপ্টে কন্টিনিউ করা হবে এই কোর্সে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট করানো হবে, কিন্তু জাভা করানো হবে না। তবে আপনি যদি জাভাস্ক্রিপ্ট ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, আবার এমনকি শুধু জাভা না, জাভাস্ক্রিপ্ট না, PHPও আমরা করাবো। আপনি এই ২ টা ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো মতো শেখেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখা আপনার কোনো বিষয় না। ঠিক আছে? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে কোনো সময় লাগে না। শুধু সিনট্যাকটিক্যাল পার্থক্য থাকে। এটা আমি অনেকটাই বলছিলাম। ঠিক আছে? সিনট্যাকটিক্যাল পার্থক্য থাকে। আচ্ছা, বুঝতে পারছেন ওকে, ভাই? বুঝতে হ্যালো, পারছি, বাট আসসালামু এখন আমার আলাইকুম। তো জাভাটাও শেখার দরকার ভালো করে ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু জাভাটা আমাদের ইয়াতে নাই, আপনি হচ্ছে ইউটিউবে বা জাভা, শুধু জাভার উপরে কোর্স করা এরকম কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নাই। আপনি যেটা করতে পারেন, ইউটিউবেই অনেক ইয়ে আছে। আপনি একটু যদি হালকা ইংলিশ বোঝেন, তাহলে অনেক ইয়ে পাবেন, বা হিন্দি বোঝেন, হিন্দিতেও অনেক পাবেন। জাভা-টাভা এসবের ইয়ে আছে। আপনার কলেজ দেখতে পারেন, ওদের ওখানে জাভা থাকতে পারে।
আপনার কলেজ। না, আমার ইউনিভার্সিটি সরাসরি অনলাইন কমপ্লিট দিয়ে রাখছে, বাট হ্যাঁ, বুঝতে পারতেছি কোড আমি মিস করে দিচ্ছি ফার্স্ট ওয়ান ক্লাস, দেন এখন আমি একটা সমস্যা পড়ে গেছি আর কি। আচ্ছা, ওইটাই বললাম আর কি, যে আমাদের তো জাভা আসতে আসতে এখনো সময় লাগবে, তো আপনার ততক্ষণে পরীক্ষায় শেষ হয়ে যাবে। তো আপনার যদি আগেই লাগে তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউবের থেকে একটু শিখে নিতে পারেন। ঠিক আছে ভাই? ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লিটন, আসসালামু ভাইয়া। আহ, হ্যালো। লিটন আসেন, লিটন। সিরিয়ালে, আমি সিরিয়াল অনুযায়ী ইয়ে করতেছি। ভাইয়া আপনি যখন ক্লাসটা করান তখন বললেন না যে টাইটেল ট্যাগের ভিতর বা টাইটেল এলিমেন্টের ভিতর আমরা যেটাই দিব সেটা হচ্ছে ওয়েবসাইটের নেমে শো করবে। হুম, তো একটা ওয়েবসাইটে তো মনে করেন অনেকগুলা পেজ থাকে, তো প্রত্যেকটা পেজে তো মনে করেন টাইটেল থাকে, তাহলে সবইটি যদি আমি টাইটেল দিই তাহলে কোনটা শো করবে আসলে, মানে কিভাবে হবে আসলে? একটা ওয়েবসাইটে আপনার একটা সিঙ্গেল শুধু এইচটিএমএল ডকুমেন্ট থাকবে না, তো অনেকগুলো থাকবে। হ্যাঁ, সেটাই বলতেছিলাম। তো সবগুলোর ক্ষেত্রে এরকম ভিন্ন ভিন্ন টাইটেল হতেই পারে, কোনো সমস্যা নেই। আর যে নামটা আসে আসলে ওইটা কিভাবে আসে, মানে ওয়েবসাইটের যে নেমটা আসে, যেমন ধরেন হুম কোডজগৎ.com আছে না, হুম হুম হুম। ওইটা কিভাবে আসে? ওটাও তো টাইটেলই দেওয়া ছিল মনে হয়। না, কোডজগৎ এই ডট কম তো ডোমেইন, বুঝছেন? এটা হচ্ছে ডোমেইন, কোডজগৎ ডট কম, এটা হচ্ছে ডোমেইন। বাট ওই আপনি যদি ডোমেইনও দেখাইতে চান, সেক্ষেত্রে ওই টাইটেলের ভিতরেই কোডজগৎ ডট কম লিখবেন। বুঝতে পারছি ভাইয়া। জি জি। এরপর আসেন গৌরব সাহা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। জি বলেন। স্যার ওই বয়লার প্লেটটা ওইটা আনার জন্য স্যার কি কি বলছিলেন, এটা কি? শিফট চেপে এক চাপবেন, ঠিক আছে? অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন নিয়ে আসবেন আপনার ওই এডিটরে বা ওই ওই জায়গাতে, ঠিক আছে? আপনার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে থেকে এক চাপবেন, তাহলে দেখবেন যে এক্সক্লেমেটরি সাইন আসছে। এবার আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে? ওকে। এরপর আসেন রানা মজুমদার। আচ্ছা, নাই। এরপর আসেন আশিক বিল্লাহ নাইম। বিল্লাহ। আশিক বিল্লাহ নাইম, জি। স্যার আপনি কালকে মনে করে দিতে বলছিলেন স্যার, কিছু বইয়ের সাজেস্ট করবেন, কি সাজেস্ট? আর কিছু বই সাজেস্ট করবেন যেগুলো দেখে আমরা একটু আর কি বুঝতে সুবিধা হতো। আমি বুঝি নাই, কি সাজেস্ট? মানে আপনি ওই যে আহ, মানে মানে HTML সম্পর্কে কিছু বই সাজেস্ট করার ও কথা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কে আহ, এটা তো একটু রিসার্চ করতে হবে, মানে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে, আমাকে আমাদের হটলাইন নাম্বার আপনারা জানেন, 09 দিয়ে যেটা শুরু। না স্যার। আমাদের পেজে যাবেন, কোড জগৎ পেজে গেলে পরেই দেখবেন যে 09612 এরকম একটা নাম্বার আছে, বা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হটলাইন নাম্বারে একটু কেউ একজন একটু আমাকে করেন, আমি গ্রুপে তখন পোস্ট করে দেবো, ঠিক আছে? কারণ আমি তো আপনাদের ক্লাস নিয়ে এখন ঘুমায় পড়বো, আমি আসলে বেশি রাত জাগিও না, না হলে আমি এখনই দিতাম। তো 09612, হ্যাঁ ঠিক আছে, এই নাম্বারে কেউ একজন ফোন করিয়েন। আহ, তো আমি হচ্ছে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের গ্রুপে কোন কোন বই আপনাদের জন্য ভালো হবে এখন এই মুহূর্তে দরকার, বা আপনি রকমারি বা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন সেগুলো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে দিয়েছি, দেখেন নাম্বারটা চ্যাটে দিয়ে দিছি। জি স্যার, পাইছি। হ্যাঁ, এরপর আসেন স্যার এটা কি আফসানা। জি বলেন। স্যার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি না না না, নাম্বার? এটা টেলিফোন নাম্বার, আমাদের আচ্ছা হটলাইন নাম্বারে। জি, আফসানা লাস, আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে আমরা এই যে VS কোড বা যেই ইয়েগুলো সফটওয়্যার গুলো ইনস্টল করব, হুম, এক্ষেত্রে কি কম্পিউটারে কি কোনো ইম্প্যাক্ট পড়বে, কম্পিউটার বা ল্যাপটপে? কিরকম ইম্প্যাক্ট? মানে কম্পিউটার
মানে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা এটাই জিজ্ঞেস করছি, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট বা কোনো কিছু কম্পিউটারের উপরে বা ল্যাপটপের উপরে, এই যে অনেকগুলো মনে হয় প্ল্যাটফর্মই আমাদেরকে ইনস্টল করতে হবে। হুম, আমি সাইড ইফেক্টের কথা বুঝি নাই, মানে এটা মানে তো এটা ল্যাগ করবে কিনা এরকম মেবি বলতে মানে চাচ্ছেন কোনো যে অনেক জায়গাকে নিয়ে নিবে বা এই ধরনের কোনো ও কিছু, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো প্রবলেম হবে কিনা। আমরা তো অনেক মার্কেট প্লেসে কাজ করি, মানে হুম হুম। এই ধরনের কোনো কিছু। আপনার কনফিগারেশনটা কি ইয়ার ল্যাপটপ বা আমার তো 4 র্যাম আছে। 4 GB র্যাম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে একটু মানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটু ল্যাগ করতেই পারে। কারণ হচ্ছে 4 GB র্যাম দিয়ে আসলে কাজ করাটা একটু ডিফিকাল্ট। কত তবে হলে ভালো হয় ভাইয়া? মিনিমাম 4? 8, মিনিমাম 8, আচ্ছা। হ্যাঁ 8 হলে ভালো হয়, ঠিক আছে। বাট তার দিয়ে যে আপনি পারবেন না তা না, কিন্তু ওই যে আপনার একটু স্লো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা ভাই, আর একটা জিনিস যেটা আমরা যখন পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করব, হ্যাঁ, তখন তো এই যে সেগুলো কি এই ভিএস কোড বা ওই যে সাবলাইম টেক্সট এগুলোতেই হবে? হুম হুম হুম, আপনি ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন তো ভিএস কোডেই কাজ করবেন। এই ভিএস কোড আপনার সারা জীবনই লাগবে, ঠিক মানে আছে। আমি যে প্ল্যাটফর্মটা এখন শুরু করছি, মানে এই প্ল্যাটফর্মেই আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো সেটাই, নাকি রাইট। ওনার জন্য আবার আলাদাভাবে কোনো কিছু করতে হবে? না না না, আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, আপনি ভিএস কোডেই কোড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এরপর আসেন হচ্ছে শাকিল আল মামুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি তো ক্লাসটা করতে নাই, ক্লাসের মাঝখানে জয়েন হয়েছিলাম। হুম হুম। পরে নেট ইস্যুর কারণে বের হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। অ্যাটেন্ডেন্স দেওয়ার মতো কিছু নাই, সমস্যা নেই। আপনি কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও রেকর্ড থাকে, কারা জয়েন করতেছে, লিভ নিচ্ছে, এগুলা আমরা এমনিতেই দেখতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মনে করেন যে আপনারা কেউ ছোট না, সবাই হচ্ছে ম্যাচিউর। কেউ যদি কোনো ক্লাস না করতে পারেন এতেও কোনো সমস্যা নেই। সমস্যাটা তখনই হবে যদি আপনারা রেকর্ডেড ভিডিওটা না দেখেন। ক্লাস করার পরে বা ক্লাস যদি করতে না পারেন সেক্ষেত্রে রেকর্ডেড ভিডিওটা যদি না দেখেন তাহলে সমস্যাটা হয়। তখন আপনার ফ্লোটা থাকে না, বুঝতে পারবেন না। কারণ মনে রাখবেন একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে রিলেটেড, বুঝছেন? জি। তো অ্যাটেন্ডেন্স দেওয়ার মতো কিছু নাই। জাস্ট শুধু আপনি নিয়মিত করে ক্লাস করবেন। লাইভ ক্লাস করলেও রেকর্ডেড দেখবেন, লাইভ ক্লাস না করতে পারলেও রেকর্ডেড দেখবেন, ঠিক আছে? এবং ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, মাল্টিপল টাইম দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর আসেন সাজ্জাদ ইসরানী। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আ হচ্ছে কি ওয়ালাইকুম আমি আসসালাম। যখন আপনার ১ম ক্লাস ছিল তখন আমাদেরকে তো HTML সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলেন। হুম হুম হুম। আ এরপর থেকে মানে HTML নিয়ে মানে ঘাটাঘাটি করতে, করতে অনেকগুলাই মানে HTML এর ট্যাগ, এলিমেন্ট এসব কিছু নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর, অনেক হুম, ভিডিও দেখার পর জি। তারপর হয়তো আমার হয়তো ভুল হইছে। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ওই ভিডিওর রেকর্ডটা না দেখে আমি আ ওইখানে GitHub থেকে দেখছিলাম। GitHub থেকে দেখার কারণে হয়তো আমি পুরো ক্লাসটা আবার দেখছি। দেখার কারণে একটা হোমওয়ার্ক ছিল। সেখানে একটা হোমওয়ার্ক একটা পিকচার দেওয়া হয়েছিল। মানে ওইটা রেডি করার জন্য আরকি। মানে আমি মনে করছি যে সেটাই রেডি করতে হবে। তখন আমার এইসব কিছু জানার পরে আমি মানে ওই জিনিসটা রেডি করছি। এখন হয়তো এটা আমাদের ক্লাস রিলেটেড না। এখন আমরা সেই জিনিসটা আমাদেরকে এখনো জমা দেওয়ার সিস্টেম নাই। কিন্তু ওই জিনিসটা গবেষণা করার কারণে আমি তৈরি করছি। মানে ওই জিনিসটা কাজটা করছি অ্যাসাইনমেন্ট হিসাবে আরকি। এখন কি আ আমি কি চাইলে কি আপনাদেরকে এটা কি আমার আ আমি কি জয়েন দি এ এ আ একটু আমি কি এটাকে আপনাদেরকে পাঠাতে পারবো নাকি? মানে টেলিগ্রামে হোক। আচ্ছা, আমাদের তো কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। আজকে ২ টা মানে ২ নাম্বার ক্লাস হলো না? প্রতি ২ টা ক্লাস পর, পর একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। যেমন এই ক্লাস ও আচ্ছা। পরেই আপনাদের সাপোর্ট মেন্টরও অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন। অ্যাসাইনমেন্ট এখনো দেওয়া হয়নি। আপনি মনে হয় আমাদের ওই আগের পাবলিক জি, জি, ভিডিও জি। হয়তো আগে দেখছেন। হ্যাঁ, হ্যাঁ। আমি ওই GitHub থেকে দেখে ফেলছিলাম। আমার ভুলটা হয়েছিল ওই যে তখন আমি আবার আ মেবি আমি ওই টেলিগ্রামে বলছিলাম হয়তো বলতেছে, "ভাই আপনি আগেরটা দেখে ফেলছেন। আমার এই জায়গায় ভুল হয়েছে। আপনারা কেউ
কনফিউজ হবেন না। আসলে আমি কনফিউজ হওয়ার কারণে ওই জিনিসটা করছি আরকি। আচ্ছা, দেখা আচ্ছা। যাচ্ছে এটা নিয়ে অনেক সময় দেখা যায় যে কিরে ক্লাস দিতেছে আমি এখনো করতে পারি নাই। এই জিনিসটা হয়ে যায় আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে একটা কনফিউজ সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা ভাইয়া সমস্যা নেই। জি জি। স্যার একটা কথা ছিল যে কি আপনি আমাদেরকে যেহেতু একটা বই সাজেস্ট করবেন বলছেন, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে তো সেই বইটা থাকবে। আমাদের এই বইটা কি আমরা জাস্ট HTML এর উপরে নাকি পুরোটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপিং এ? না, 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 না। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের উপরে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বই নাই। তো জি, এটা জাস্ট হচ্ছে বেসিক আপনাদের কিছু প্রবলেম সলভিং এর জন্য, যেটা আপনাদের সামনেই লাগবে। এখনই লাগবে সেরকম না। আমি দিয়ে রাখবো, আপনারা কিনে রাখবেন, এটা লাগবে। ঠিক আছে? জি, আসলে ওই আপনি বলছিলেন যে একটা জিনিস ওই যে একটা ক্লাস করানোর পর সেই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি ওই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে ৪ ঘন্টা না আমি প্রায় ৬ কি ৭ ঘন্টা মানে HTML এর উপর মোটামুটি আয়ত্ত করছি আরকি। জি, জি, খুবই ভালো। যারা বিভিন্ন আ ট্যাগ, এলিমেন্ট এসব কিছু আরকি। জি, বলেন। হ্যাঁ, হ্যাঁ। তা আমার মানে যারা অ্যাকচুয়ালি আমি তো ৪ ঘন্টা বলি মিনিমাম। ঠিক আছে? যারা ৪ এর বেশি করবেন তারা অবশ্যই ভালো করতে পারবেন। এটা মনে রাখবেন। আরো ভালো করতে পারবেন। টাইম যত বেশি দিবেন তত বেশি ভালো করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে যে কোডটা দেখালেন আমাদের যে H1, H2, H3, H11 যেটা হুম, সেটা আমরা বডির ভিতরে লিখছি। হুম, হুম, হুম। এটা যদি বডির বাইরে লেখা হয় HTML এর ভিতরে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমি তখনই বললাম ক্লাসের টাইমে যে আমরা আউটপুটে বা হচ্ছে আউটপুটে দেখানোর জন্য যা, যা লিখবো সবকিছু কার মধ্যে লিখবো? ব HTML এর ভিতরে না, না, বডির মধ্যে, বডির মধ্যে। বডির মধ্যে না? যেটা ডিসপ্লে হবে সবকিছু আমরা বডির মধ্যে লিখবো। ঠিক আছে? বডি ঠিক ঠিক। আর বডির বাইরে যে জিনিসপত্রগুলো হয় যেমন দেখেন ওই টাইটেল ট্যাগের মধ্যে যেটা লিখছি ওইটা কি আমাদের ওয়েবসাইটে আসছে নাকি ওয়েবসাইটের টাইটেল বারে আসছে? টাইটেল বারে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের টাইটেল বার আসছে। হ্যাঁ, ওয়েবসাইটে না। ওয়েবসাইটে কোনো কিছু দেখাতে চাইলে বা আপনার যে ওয়েব পেজ, ওই পেজের মধ্যে কোনো কিছু দেখাতে চাইলে অবশ্যই সেটা বডির মধ্যে লিখতে হবে। বুঝছেন? জি ভাই জি বুঝতে পারছি। ঠিক আছে। আ রানা মজুমদার। জি ভাই আসসালামু আলাইকুম। জি, ভাইয়া। ওয়ালাইকুম। ভাইয়া ওই আমরা যে এতক্ষণ যে ট্যাগ গুলো পড়ছিলাম জি। আসলে ওই ট্যাগের মধ্যে হচ্ছে ওপেনিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে। জি, তো জি। এখানে আমরা যে হেড ট্যাগ মানে হেড সেকশনের ভেতর যে মেটা শব্দটি ইউজ করছি হুম, হুম। এটা কি আসলে কোনভাবে কি ট্যাগ? আর আর জি, জি, এটা জি। তো ভাই আসলে এটা যদি ট্যাগ হয়ে থাকে তাহলে এটা ক্লোজিংটা কই? এটাই আ হচ্ছে আমার কোয়েশ্চেন। আ নাইস কোয়েশ্চেন। এটা হচ্ছে আপনার কিছু, কিছু ট্যাগ আছে যেটার হচ্ছে ক্লোজিং ট্যাগ নাই। যেমন উপরে ডক টাইপ দেখছেন, এটারও ক্লোজিং ট্যাগ নাই। তারপরে হচ্ছে বিআর নামে একটা ট্যাগ আছে। কিছু, কিছু ট্যাগ আছে। বাট আপনি 85% ট্যাগেরই ওপেনিংও আছে, ক্লোজিংও আছে। ঠিক আছে? ঠিক অল্প, আছে ভাই অল্প ধন্যবাদ। কিছু ট্যাগ যেমন ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং নাই। যেখানে আচ্ছা আমরা ছবি ডিসপ্লে করাই। ঠিক আছে? সো এটা আমরা ঠিক আছে সামনে ভাই আস্তে, ধন্যবাদ। আস্তে দেখতে পারব। জি, জি। আপনাকেও ধন্যবাদ। জি। আমির সোহেল আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, এই যে ডট টাইপ যে HTML টা হুম, হুম, হুম। এটা কি মানে প্রয়োজন মানে ইম্পর্টেন্ট না দিলেও চলবে? না আরেকটা দিলেও হল- না দিলেও চলে বাট দেওয়াটা ভালো। ঠিক আছে? আচ্ছা আরেকটা হলো যে মেটা হুম, ক্যারেক্টার যেটা আছে হুম, হুম। তো এগুলা কি মানে দিতেই হবে? জি, জি। এগুলো দিতেই হবে। কারণ হচ্ছে যে মেটার ভিতরে যে জিনিসটা থাকে ওইটা আপনার ব্রাউজারকে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়। যেটার কারণে আপনার ওয়েব পেজটা আরো অপটিমাইজড হয়। মানে Google বা যেকোনো সার্চ ইঞ্জিন যেগুলো আছে তারা খুব সহজেই বুঝতে পারে যে ও ওয়েবসাইটটা কি নিয়ে তৈরি করা, কিভাবে তৈরি করা বা মানে লাইক আপনার কোন কনটেন্টের উপর তৈরি করা। ঠিক আছে? এইসব আচ্ছা ইনফরমেশন পায়। আমি যেটাকে বললাম যে এক্সট্রা ইনফরমেশন, তাই না? ব্রাউজারকে এক্সট্রা ইনফরমেশন দেয়। যার ফলে এসইও কনসার্ন এর ক্ষেত্রেও এই মেটা ট্যাগগুলা খুবই কাজে দেয়।
আচ্ছা, তার মানে এই মেয়েটা এটা দিতেই হবে। জি, জি, দিতেই হবে। না, আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, সেখানে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস হুম। ওগুলাতে না দিলেও আর কি ওয়েবসাইটটা হয়। না, না, আউটপুট তো হবেই। কিন্তু আপনি যদি না দেন, ঠিক আছে? আউটপুট তো হবেই। হ্যাঁ, ঠিক আছে? যদি না দেন তাহলে সেক্ষেত্রে ব্রাউজার এক্সট্রা ইনফরমেশন পাবে না। আউটপুট হওয়া আর একটা জিনিস মানে আপনার কি বলে ব্রাউজার ফ্রেন্ডলি করা এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। লাইক শুধু আচ্ছা, আচ্ছা, আউটপুট হলেই আমরা একজন ভালো ডেভেলপার হতে পারবো না। আমাদের ভালো ডেভেলপার হতে গেলে আমাদের সব কিছু মেনে চলতে হবে। যেমন উপরে ডক টাইপ না দিলেও আপনার কাজ করবে, কোনো এরর দেখাবে না, আচ্ছা, কিন্তু দেওয়াটা ভালো। একজন ভালো কোডার সবসময় ওটা দিবে। আচ্ছা। আরেকটা হচ্ছে হেড ট্যাগ, হেড যে ট্যাগটা আছে জি, জি। এটার মধ্যে কি শুধু টাইটেল ট্যাগই থাকে নাকি আরো অনেক কিছু না, থাকে? আরো সামনে অনেক কিছু থাকবে। যেটাকে আপনি ধরেন যে HTML এর সাথে CSS লিঙ্ক যখন করাবেন, তখন জি, লিঙ্ক নামে একটা ট্যাগ আছে। সেটা আমরা মানে লিঙ্ক করাবো। এছাড়া থার্ড পার্টি বিভিন্ন ধরনের আইকনিক আপনার ইয়ে আছে। উম বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যখন আপনি আইকন দেখাতে যাবেন, তখন এই আইকনগুলা থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটের আপনার CDN থেকে লিঙ্ক করাইতে হয়। ঠিক আছে? যাতে করে আপনি ওই আইকনগুলা ব্যবহার করতে পারেন বা ওই টেক্সটগুলা ব্যবহার করতে পারেন। মনে করেন আপনি গুগলের একটা টেক্সট ব্যবহার করবেন। ঠিক আছে? জি, তখন আপনি বাই ডিফল্ট কিন্তু পারবেন না। তখন আপনার ওই হেডের মধ্যে হেডের মধ্যে লিঙ্ক ট্যাগের মানে ইয়ে করে আপনার গুগলের ফন্টটা আনতে হবে আপনার ওয়েবসাইটে। এনে তারপর আপনি ওটাকে ব্যবহার করতে পারবেন। তো এরকম বেশ কিছু ইউজ কেস আছে। এগুলো আমরা আস্তে, আস্তে ইনশাআল্লাহ শিখব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আর কারো হ্যান্ড রেইজ দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, সবাই আচ্ছা, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহমান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো একটু কম্পারেটিভ প্রোগ্রামিং করি, তো হুম, আমার সমস্যা হচ্ছে কি আপনার এই যে কোর্স করার আগে হুম, মানে এই কোর্স করার আগে কিছুদিন আমি ওই যে মানে সেলফ স্টাডির জন্য আপনার এই যে কিছু প্রোগ্রাম মানে ওয়েবসাইট বিল্ড করছিলাম তো। হুম, হুম, বাট আমার সমস্যা হচ্ছে কি ইদানিং আমি আপনার যখন আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করি, হুম, হুম, তো কোড করার টাইমে হয় কি যে আপনার এটা তো সার্ভার আপনার কি ওয়েবসাইট ক্রিয়েট করলাম ওটা তো দেখতে হয়। তো হুম, যখন আমি লাইভ প্রিভিউয়ে যাই তখন হয়ে যায় কি যখন ক্রোমে ওই ওয়েবসাইটটা ওপেন হয় হুম, তখন আমার মানে ল্যাপটপটা কি হয় ক্র্যাশ হয়ে যায়। মানে আপনার হচ্ছে অটো হ্যাং হয়ে যায়। বুঝতেছি না এটা। মানে ভিজুয়াল স্টুডিও ওপেন করা অবস্থায় অন্য কোনো অ্যাপস ওপেন করলে বা কিছু করলে সমস্যা হয় না। বাট ক্রোমটা ওপেন করলে সমস্যা হচ্ছে। বুঝতে পারছেন? আমি কোনোভাবেই ফিক্স করতে পারতেছি না। তো এটা কি ল্যাপটপের কোনো বাগ না ভিজুয়াল স্টুডিওর কোনো বাগ? আচ্ছা, প্রথমত আপনার হচ্ছে কনফিগারেশনটা বলেন তো? র্যাম কত? Core i5 12 জেন হুম, আর হচ্ছে আপনার 8 GB র্যাম আর হুম। গ্রাফিক্স কার্ড আছে 4 GB। তা তো আপনার কনফিগারেশন মানে ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ। আসুস টাফ গেমিং তো আপনার কন্টেস্ট করি তো আমরা এই জন্যই এগুলো কেনা। গেমিং কন্টেস্ট? না, 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 আমরা প্রোগ্রামিং কন্টেস্ট করি। কম্পিটিটিভ প্রোগ্রামিং? হ্যাঁ, হ্যাঁ। কোথায় করেন? কোড ফোর্সেস? হ্যাঁ, কোড ফোর্সে করি। মানে ওইভাবে আপনার হচ্ছে এই সেমিস্টার থেকে স্টার্ট করছি তো। হুম, এর হুম, আগে তো খুব একটা করতাম না। বাট এবার ফ্রেন্ডরা সার্কেল করে 3-4 জন মিলে আমরা শুরু করছি নতুন করে। হুম, তো আচ্ছা, আচ্ছা। সবসময় কোডের উপরেই থাকা লাগে। হ্যাঁ, হ্যাঁ, কম্পিটিটিভ প্রোগ্রামিং উইথ আপনার কি সি প্লাস প্লাস দিয়ে করেন না? আমি C++ দিয়ে করি। জি, জি। কম্পিটিটিভ প্রোগ্রামিং উইথ সি প্লাস প্লাস এটার উপরে আমরাও কোড জগতে একটা কোর্স করব। কারণ আমি নিজে এটা আমি ওরিয়েন্টেশন ক্লাসে পড়ছিলাম যে 6 বছর কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে করছি আর কি, এবং হ্যাঁ। 3 বার আমি আইসিপিসি কন্টেস্ট করছি। হ্যাঁ। ও, আমি একবার করছি গত সেমিস্টারে। আচ্ছা, আইসিপিসি? হ্যাঁ, হ্যাঁ। আপনার আমাদের ড্যাফোডিলে তো আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, আমার লাইফের প্রথম ইয়াটাও ড্যাফোডিল হোস্ট করছিল আর কি, হোটেল র্যাডিসনে। ও, না, আপনার গত সেমিস্টারে ভার্সিটিতেই করছিল। আর আচ্ছা, আচ্ছা, এমনিতেই আচ্ছা। তো আপনার সাবজেক্ট ওয়াইজ মানে কন্টেস্ট তো হয়েই থাকে। যেমন ফার্স্ট সেমিস্টারে আপনার হচ্ছে সি প্রোগ্রামিং দিছি, এবার আছে অ্যালগরিদম কন্টেস্ট হুম, এরকম। হুম, হুম।
আমরাও এখানে কিছু প্রবলেম সলভিং করাবো, বাট ওইভাবে ডিটেল না, মানে আমরা 100টার মতো প্রবলেম সলভ করাবো, কারণ প্রবলেম সলভিংটা খুবই ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, ওইটা তাছাড়া তো হয় না। হ্যাঁ, এটা যারা স্কিপ করে ওয়েব ডেভেলপার হতে চায়, আমরা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে প্রবলেম সলভিংটাকে স্কিপ করে যেতে পারতাম, যেটা অনেকেই করে। হুম। বাট আমরা এটা করি নাই, কারণ হচ্ছে একজন ওয়েব ডেভেলপার সে প্রবলেম সলভিং সম্পর্কে তার ধারণা থাকবে না, এটা আসলে ইয়ে করা যায় না। আমি 5 নম্বর ব্যাচে বিট ওয়াইজ অপারেশন, ডাইনামিক প্রোগ্রামিং পর্যন্ত শিখাইছি, ঠিক আছে? হ্যাঁ। তো ইনশাল্লাহ আপনারাও পাবেন। আর আপনি যেটা করবেন, আপনার এই প্রবলেমের সলিউশন হিসেবে আপনি কোড ব্লকসে C++ অভ্যস্ত না? কোড ব্লকসে একটু সমস্যা হয়। আপনার ফার্স্ট সেমিস্টারে ওই সি করতাম, তখন একটু ঝামেলা মনে হতো। তারপর থেকে ভিজুয়াল স্টুডিও ইউজ করি আমি ও মেইনলি। আচ্ছা আচ্ছা। এতে আপনার র্যামে অনেক বেশি ট্যাব ওপেন করা থাকে? সরি, না, মানে ক্রমে আপনার ক্রমে খুব বেশি তো ওপেন থাকে না। আপনার এমনি ফাইল ম্যানেজার থাকে, আপনার ভিএস কোড থাকে, সর্বোচ্চ ইউটিউব আর ক্রোম, এতে তো লোড পড়ার কথা না। ধরেন অনেক সময় ইউটিউব কাটা দিই, আপনার শুধু ক্রোম ব্রাউজার থাকে, মানে যদি ওয়েব ডেভেলপমেন্টের ইয়ে করি, আর তো অন্য কোনো কিছু থাকে না ওপেন করা। আচ্ছা। আপনি একটু টাস্ক ম্যানেজারে গিয়ে দেখবেন যে আপনার সবচেয়ে ক্রমের মানে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি মানে জায়গাটা কনজিউম করতেছে, এটা একটু আপনি যা দেখবেন, ঠিক আছে, টাস্ক ম্যানেজার ওপেন করে। কারণ আপনার কনফিগারেশন কিছুদিন আগেও আমার কনফিগারেশনের চেয়েও ভালো ছিল, মানে লাইক আমার কোরাই 5-এর 11 জেনারেশন, ঠিক আছে? সো আমার চেয়ে অবভিয়াসলি ভালো, আপনারটা তো 12 জেনারেশন, কিন্তু হ্যাঁ, আমারটা এখন পর্যন্ত এরকম ল্যাগ করে না। আমার শুধু এক্সট্রা একটা জিনিস বেশি, যে র্যামটা আমার 16 জিবি। সো ওটাও করা যাবে। এখন ওটা ভাবতেছি যে এই সলিউশনটা ঠিক না হলে আর ওয়ে নাই, ডিরেক্টলি হ্যাঁ একটা আরেকটা র্যাম লাগা যাবে, এক্সট্রা স্লট তো আছেই, লাগাই নিব। হ্যাঁ, একটা র্যাম লাগায় নিয়েন, আশা করি আর কোনো সমস্যা হবে না, ঠিক ওকে আছে? ভাই, ধন্যবাদ। জি জি, হ্যাঁ, আপনি কোন ভাইয়া একটা ইউনিভার্সিটিতে? কথা, আমি ভাই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। ড্যাফোডিল, হ্যাঁ, আমি তো প্রথমে ডাকলাম যে ড্যাফোডিলের কোন ভাইরা না, আছেন। তখন আমার হয়েছিল কি, আপনার ওই যে আমার ল্যাপটপে একটু স্পিকারে কি জানি সেটিং এর সমস্যা হয়েছিল, তো তখন হচ্ছিল না। পরে ওই ঠিক করতে করতে আর ইয়ে হয়নি, তারপর কারেন্ট চলে এসেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা আচ্ছা, নেই। ওকে ভাই, আসসালামু ভাইয়া একটা আলাইকুম। কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি। যে আপনার টাস্ক ম্যানেজারের কথা শুনে মনে বললো, মানে একটু হেল্প করা যাবে কিনা আসলে। আমার টাস্ক ম্যানেজারটা আসলে ব্ল্যাঙ্ক হয়ে গেছে কেন জানি, কিছুই আসতেছে না ওইটাতে। মানে দেখি স্ক্রিন শেয়ার করে দেখেন তো। আচ্ছা, আপনারা যারা চান তারা কিন্তু চাইলে চলে যেতে পারেন, মানে এখন আর মানে ক্লাস তো হবে না, just শুধু সাপোর্ট, বা চাইলে জি, থাকতেও স্ক্রিন পারেন, শেয়ার হয়েছে সমস্যা আমার। নেই। জি জি, স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে ভাইয়া এরকম থাকে শুধু অল টাইম। আপনি কন্ট্রোল অল্টার এবং কন্ট্রোল অল্টার চেপে ধরে ডিলিট চাপেন তো এটা কেটে দেন। যেটা ওপেন করছেন এটা কেটে দেন, সাদা উইন্ডোটা। কন্ট্রোল অল্টার এই দুইটা চেপে ধরে ডিলিট বাটনটা প্রেস করেন কিবোর্ড থেকে। এটা আসলো ভাইয়া। কোনটা এসে কই দেখতে পাই না তো। লক আছে, তারপরে সুইচ ইউজার, হ্যাঁ সাইন আউট, চেঞ্জ এ পাসওয়ার্ড, টাস্ক ম্যানেজার, নিচে ক্যান্সেল। হ্যাঁ, ওই টাস্ক ম্যানেজারে ক্লিক করেন। আবার সেম ওই রকমই হইলো। এটা তো আমি নিজেও বুঝতে পারতেছি না এটা কেন আসলো। এরকম সমস্যা বেশি হইলে আপনি কিছুদিন পর পর আপনি কত উইন্ডোজ 10 নাকি 11? 10 ভাইয়া। 10, আচ্ছা, আপগ্রেড করে নিন, 11 করে নিন, বেটার হবে। ভাইয়া 10 এ আসলে
মানে কমফোর্টেবল মনে করি, তো ওই জন্য 10 ইউজ করি। মানে এই 11টা আসলে কেমন জানি লাগে আমার কাছে। একবার ইনস্টল করছিলাম, ইউজ করতে পারি নাই বেশি দিন। আপনার র্যাম কত? 16 জিবি। তাহলে আপনি কেন ইউজ করতে পারবেন না? আপনার মানে সবসময় আপগ্রেডেড জিনিসটা ইউজ করবেন না, কারণ 10 তো আপনার অফিসিয়ালি মাইক্রোসফট থেকেই আপগ্রেড দেওয়া বন্ধ করে দিবে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আর বিভিন্ন সফটওয়্যার আছে যেটা আগের ভার্সনগুলোতে আর কাজই করে না ঠিকঠাক মতো। যেমন ভিএস কোডেও কিন্তু অনেক সময় সমস্যা হয়, আমরা এরকম স্টুডেন্টদের কাছে অনেক রিপোর্ট পাইছি। তখন তারা 11-এ হচ্ছে মাইগ্রেট করছে, তাদের প্রবলেম সলভ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য 11 যদি ইনস্টল করি তাহলে কি আমার ভেতরকার মানে ডাটাগুলো হারিয়ে যাবে নাকি থাকবে এগুলো? আপনার সি ড্রাইভে যে ডাটা আছে সব হারিয়ে যাবে। এই জন্য বেটার হবে যে এগুলো আপনি অন্য ড্রাইভে মানে ট্রান্সফার করে নেবেন। ঠিক আছে, সিতেই তো আমার অনেক ডাটা আছে, কেমন ইয়ে করবো এখন আমি? অন্য ড্রাইভে নেবেন কপি করে, তারপরে আপনি ইয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। 11টা 8 বাজে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।